গুড মর্নিং। তো আমাদের রিসার্চ অ্যাপটিটিউড চলছিল। আশা করি আগের দুটো ক্লাসে একটা আমাদের মিনিমাম আইডিয়া হয়ে গেছে যে রিসার্চ জিনিসটা কি, বা যারা আমরা অলরেডি রিসার্চের সাথে যুক্ত তারা জানি যে ব্যাপারটা কি হয়, মানে মিনিমাম আইডিয়া হয়তো আমাদের আছে। যারা হয়তো গ্রাজুয়েশন বা এমএ স্টুডেন্ট তাদের জন্য ব্যাপারটা পুরোটাই নতুন ছিল, বাট আমার মনে হয় লাস্ট দুটো ক্লাসের পরে মিনিমাম আইডিয়া হয়েছে যে রিসার্চ জিনিসটা কি হয় আর কিভাবে সেটা মানে স্টেপ বাই স্টেপ চলে, কি কি টাইপের রিসার্চ হয়, যেগুলো আমরা অলরেডি পড়েছিলাম। তো আমি আরেকবার সাব পয়েন্টে যাব, সাব টপিকস গুলোতে। আমরা অলরেডি প্রথম ক্লাসে যেটা পড়েছিলাম, রিসার্চ মিনিং, ক্যারেক্টারিস্টিক্স, টাইপস এন্ড পজিটিভিজম, পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ, এগুলো হয়ে গেছিল প্রথম ক্লাসে। সেকেন্ড ক্লাসে মেনলি মেথডস অফ রিসার্চ ছিল, যেগুলো পড়ানো হয়ে গেছে। তো আজকে মেনলি ফোকাস করব এটাতে, স্টেপস অফ রিসার্চ। আর স্টেপস অফ রিসার্চে কিছু কিছু জিনিস আসবে যেগুলো আর একটু ডিসকাস করার প্রয়োজন, সেগুলো ডিসকাস করে দেবো। সাথে একদিন কোয়েশ্চেন ছিল হাইপোথিসিস কি, তো হাইপোথিসিস স্টেপস অফ রিসার্চের মধ্যেই আসে, আর সেটা আমি একটু ডিটেলেও বলে দেবো। তো তাহলে উইদাউট ফার্দার ডিলে আমি ক্লাস শুরু করছি। তো আমাদের ফার্স্ট আজকের পয়েন্ট হচ্ছে স্টেপস অফ রিসার্চ। এর আগে আমরা দেখেছিলাম টাইপস অফ রিসার্চ হয়, মানে কি কি টাইপের রিসার্চ করা যায়, কারণ প্রত্যেকের ফিল্ড তো একই নয়। আমি যদি সংস্কৃতের ফিল্ড হয়, কেউ হিস্ট্রির ফিল্ড আছে, কেউ হয়তো আর্কিওলজিক্যালের ফিল্ড আছে, কেউ হয়তো সায়েন্সের কোনো ফিল্ড আছে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, বায়োলজি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সবাইকার টাইপস অফ রিসার্চ ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তারা সায়েন্সের স্টুডেন্টরা একরকম ভাবে করে, আমরা জানি যে তারা ল্যাব বেস কাজ হয়, ড্রাই ল্যাব, ওয়েট ল্যাব, ইভেন বায়ো ইনফরমেটিক্স এরও ড্রাই ল্যাব, ওয়েট ল্যাব আছে, তো সেভাবে কাজ হয় তাদের। আমাদের ক্ষেত্রে আমরা জেনারেলি সংস্কৃত স্টুডেন্ট, বইয়ের ওপর ডিপেন্ড করি, বা যদি ম্যানুস্ক্রিপ্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা লাইব্রেরি গিয়ে ম্যানুস্ক্রিপ্ট কালেক্ট করে, বিভিন্ন ওয়ার্কশপ করে, বিভিন্ন টাইপের লিপি শিখে আমরা কাজ করি। তো এই টাইপের আমাদের কাজগুলো হয়ে থাকে। এবার তাহলে এই টাইপস অফ রিসার্চ হয়েছিল, ইভেন রিসার্চের যে মেথড, কোন কোন মেথডে রিসার্চ গুলো করা যায় সেটাও হয়েছিল। এবার স্টেপস অফ রিসার্চ, আমরা যখন একটা রিসার্চ করব তখন আমাদের কোন কোন স্টেপ ফলো করতে হবে, এন্ড আমাদের মনে রাখতে হবে প্রথম কোনটা দ্বিতীয় কোনটা, সেভাবে। কারণ একটার পর একটা হয়, এটা নয় যে আমরা কোনো একটা জাম্প লাইক স্টেপ জাম্প করে দেবো, এটা পসিবল নয়। কেন পসিবল নয়? আমি যদি বলি যে আমি একটা থার্ড ফ্লোরে যেতে চাই, আমি যদি গ্রাউন্ড ফ্লোরে থাকি, আমি ডেফিনেটলি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর কে জাম্প করে থার্ড ফ্লোরে যেতে পারি না। আমায় সিঁড়ি দিয়ে চাই, লিফট দিয়ে, আমায় কিন্তু ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ক্রস করতে হবে। ইভেন যদি আমায় কেউ ক্রেনে করে নিয়ে যায়, তা কিন্তু আমায় ক্রস করতে হবে। তো এরকমই ব্যাপারটা, যে আমরা কোনো স্টেপ জাম্প করতে পারি না রিসার্চের ক্ষেত্রে। যদি বাই চান্স কেউ করে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফলস রিসার্চ বা ভ্যালিড রিসার্চ হবে না, সেটাতে কিন্তু রিজেক্ট হতে পারে রিসার্চটা। আর আরেকটা জিনিস খুবই ধ্যান দিয়ে শোনা দরকার, যে একদিন আমি পিএইচডি করে শেষ করে দিলাম, আমি ভাবলাম আমার রিসার্চ নিয়ে কোনো কিছু প্রবলেম নেই, আমার তো হয়ে গেল, বা আমি ডিগ্রিটা পেয়ে গেলাম, এটাও কিন্তু ভুল। সেটার উপর 10 বছর পরেও কাজ হতে পারে, 50 বছর পরেও কাজ হতে পারে, সেখানেও কিন্তু আহ, কিছু এরকম যদি ভুল থাকে, যেটা টেকনোলজিক্যালি ভুল থাকে, বা স্টেপ জাম্প করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিগ্রি ক্যান্সেল হতে পারে। এরকম প্রচুর উদাহরণ আছে। তো এবার আমরা দেখবো স্টেপস অফ রিসার্চ কি হয়, মানে কি কি স্টেপস আছে। প্রথম স্টেপ হচ্ছে ফর্মুলেটিং রিসার্চ প্রবলেম। আমাদের প্রথমেই কাজ করতে হয় রিসার্চ প্রবলেম নিয়ে। এই মুহূর্তে হ্যান্ড রেজ করবেন না, আমি লাস্টে জিজ্ঞাসা করে নেবো, তখন যা যা কোয়েশ্চেন থাকে আপনি নোট ডাউন করুন, আমি জিজ্ঞাসা করে নেবো, তখন আপনি জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেবো। প্রথম হচ্ছে ফর্মুলেটিং রিসার্চ প্রবলেম। প্রথমে আমাদের রিসার্চ প্রবলেমটা ফাইন্ড করতে হয়, তারপরে আমরা কোনো স্টেপে যেতে পারি। ডিটেল আরো বলছি, এক একটা পয়েন্ট নিয়ে আমি আজকে বলবো, সুতরাং এখানে অনেক বেশি সময় দেব না। ফার্স্ট স্টেপ হচ্ছে ফর্মুলেটিং রিসার্চ প্রবলেম। সেকেন্ড স্টেপ হচ্ছে রিভিউইং লিটারেচার বা রিভিউ অফ লিটারেচার, যেটাই বলা হোক, দুটোই সেম। কোনো একটা লিটারেচারের রিভিউ করা, মানে কোনো একটা কাজ করতে যাব তার আগে রিভিউ অফ লিটারেচার, লিটারেচার উপর যত কিছু রিভিউ আছে সেটা নিয়ে সেই টপিকটা রিলেটেড কি কি কাজ হয়েছে না হয়েছে সেটার একটা রিভিউ করা। থার্ড স্টেপ হচ্ছে সেটিং রিসার্চ হাইপোথিসিস।
এবার রিসার্চ হাইপোথিসিস করা, এই হাইপোথিসিস নিয়ে কোয়েশ্চেন আগেও এসেছিল, আর আজকে আমি ডিটেল আরো বলবো, তো এক্ষুনি আর কিছু বলছি না। চুজিং দা স্টাডি ডিজাইন। এবার আমি একটা ডেফিনেটলি কোনো কাজ করতে যাচ্ছি, তার তো একটা ডিজাইন থাকবে, তাই না? তো সেই ডিজাইনটাও আমাদের চুজ করতে হবে। এরপর কি থাকে? কালেক্টিং ডাটা। এত কিছু হওয়ার পরে আমি যে ফিল্ডে কাজ করব সেটা ডেটা কালেক্টেরও বিষয় থাকে, সেটা কোন কোন টাইপের হয় আরো আগে যাব, বলবো তখন। 6 নম্বরে হয় সিলেক্টিং আ স্যাম্পলিং ডিজাইন। এবার ডেটা যখন কালেক্ট হয়ে যায় তখন আমাদের স্যাম্পল ডিজাইনটাও সিলেক্ট করতে হবে। আমি কোন টাইপের, এই যে আমি ডেটাটা কালেক্ট করেছি, তো আমার স্যাম্পল ডিজাইনটাও আমি কোন রুলসটা ফলো করব। তারপর হচ্ছে প্রসেসিং দ্য অ্যানালাইজ ডেটা। এরপর সমস্ত কিছু হওয়ার পরে যখন আমি এই সব স্যাম্পল ডিজাইন করে দিলাম, ডেটা কালেকশন হয়ে গেল, এরপর কিন্তু ডেটাটাকে অ্যানালাইজ করতে হয়, প্রথমে প্রসেস করতে হয়, তারপর অ্যানালাইজ করতে হয়। অ্যান্ড 8 নম্বর রাইটিং দ্য রিপোর্ট, যেটা থিসিসের মেইনলি লাস্ট পার্ট। ইভেন বিবলিওগ্রাফি বা কিছু সব কিছু এর মধ্যেই ধরা হয়। রাইটিং দ্য রিপোর্ট, ফাইনালি আমি একটা রিপোর্ট তৈরি করছি। ঠিক আছে? এই 8টা স্টেপ আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এর থেকে প্রচন্ড মানে কি বলবো, প্রচন্ড টেকনিক্যালি কোয়েশ্চেন আসে, আর আমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ফর্মুলেটিং রিসার্চ প্রবলেম। এই জিনিসটা কি হয় দেখে নিই আমরা। হাউ টু ফর্মুলেট এ রিসার্চ প্রবলেম, মানে যদি এটাকে বলা হয় যে বাবা আমি রিসার্চ করছি, প্রথমেই আমি প্রবলেম নিয়ে কেন কাজ করব, অনেকের মনে কাজ মানে এটা ভাবনা আসতে পারে যে আমি প্রবলেম নিয়ে, মানে শুরুতেই কি রকম প্রবলেম নিয়ে কেন কাজ করব, আমরা তো প্রবলেম নিয়ে কোনো কাজ শুরু করতে পারি না, মানে মনে একটা শঙ্কা। এটা মনের শঙ্কা নয় অ্যাকচুয়ালি। এক্ষেত্রে আমাদের বুঝতে হবে, আমায় ভাবতে হবে আমি কি কাজ করতে চাই। যদি আমার একটা আমি হয়তো আমার নিজের ফিল্ডের কথাই বলি যদি, তাহলে যদি আমি ভাবি যে আমি লিটারেচারের ওপর কাজ করব, তাহলে প্রথম আমায় ভাবতে হবে আমি লিটারেচারের ওপর কোন টেক্সট বা কি টাইপের কাজ করতে চাই। আর যদি সেটাও আমার সিলেক্ট হয়ে যায়, তারপরেও আমায় ভাবতে হবে যে এই টেক্সটটার ওপরে কি কাজ হয়নি, আমায় কি কাজ করতে হবে। ঠিক আছে? তাই প্রথমেই রিসার্চ শুরু হয় ফর্মুলেটিং রিসার্চ প্রবলেম দিয়ে, প্রবলেমটা নিয়ে ডিল করে রিসার্চ। কি বলে না, যা কিছু প্রবলেম মানে আমি কাজ কি করতে চাই, যখনই দেখবেন যাদের এখন হয়তো পিএইচডির এন্ট্রান্স বা পিএইচডির ভাইভা দিয়ে যদি কারোর এক্সপিরিয়েন্স আছে, তাদের দেখবেন যখন পিএইচডি এর মানে এন্ট্রান্স হয়, যেটা পিএইচডির এনরোলমেন্টের ভাইভা হয় অ্যাকচুয়ালি, তো সেখানে আমাদের একটা সিনপসিস নিয়ে যেতে হয়। সিনপসিসে নিয়ে গেলে স্যাররা জিজ্ঞাসা করে, আচ্ছা এটা তো সিনপসিস বুঝলাম, তুমি কি কাজ করতে চাও এর উপরে। বা হয়তো আমি বললাম যে আচ্ছা আমি মম্মটের কাব্যভেদ নিয়ে করতে চাই, তো স্যাররা বলবেন যে এর ওপর তো অলরেডি অনেক কাজ হয়ে গেছে, তুমি নতুন কি করবে। তো এই যে নতুন কি করার ভাবনাটা আমার মাথায় কিন্তু প্রথম থেকেই ঠিক করে নিতে হবে একটা মিনিমাম। এটা নয় যে সব সময় যে কোয়েশ্চেনটা ভেবে এগোনো হয় সেটারই উত্তর পাওয়া যায়, সেটা নয়, সেটা আমরা হাইপোথিসিসে গেলে আরো ভালো বুঝতে পারবো। কিন্তু একটা মিনিমাম আইডিয়া নিয়ে এটাই চলতে হয় যে আমি কি করতে যাচ্ছি। আমি যেকোনো একটা টেক্সট নিয়ে নিলাম, যেকোনো একটা, ইভেন সায়েন্সের স্টুডেন্টদেরও আমি যদি ভেবে নিলাম যে আমি চলো একটা কিছু এক্সপেরিমেন্ট করব, বাট এক্সপেরিমেন্টটা থেকে আমি রেজাল্ট কি পেতে পারি, আমার কোন প্রবলেম সলভ হবে সোসাইটিতে, সেটা যদি আমি আগে ভেবে নিই, মানে আগে যদি সেটার উপর ফোকাস করা হয়, তাহলে কিন্তু রিসার্চটা এগোনো যায়। না হলে কিন্তু প্রথম থেকেই এভাবে হয় না যে হ্যাঁ চলো ভাই আমার কাছে যেগুলো আছে আমি এক্সপেরিমেন্ট করব, আর ইন ফিউচার একটা রেজাল্ট আসবে, আমি যা রেজাল্ট আসবে সেটাই মেনে নেবো, এভাবে হয় না। মেনে তো নিতেই হয় যদি এক্সপেরিমেন্টের রেজাল্ট হয় বা কিছু, কিন্তু প্রথমে আমার একটা টার্গেট থাকা উচিত। এই রিসার্চ প্রবলেমটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টার্গেট। ঠিক আছে? তো formulation of research problem means to state the problem in a way that is researchable. এই কথাটাই বলা হচ্ছে formulation of a research problem means to state the problem in a way that is researchable. এরকম একটা প্রবলেম যেটাকে রিসার্চ করা যাবে, যেটা নিয়ে খোঁজ কিছু করা যাবে। It means to save the research topic in a manner that is becomes ready for scientific investigation. এটা কি হবে না, রিসার্চের যে টপিক আছে সেটাকে একটা সায়েন্টিফিক ইনভেস্টিগেশন দ্বারা একটা শেপ দেওয়া হবে।
আমার মনে একটা কোয়েশ্চেন আসছে, আমি ঠিক আছে কিছু একটা হয়তো গোল্ড সলিউশনের উপরে কাজ করব, মানে সায়েন্টিফিক এক্সাম্পল দিচ্ছি, হয়তো আমি ক্যান্সার সেলের উপর গোল্ড সলিউশন নিয়ে কাজ করব। তো আমায় প্রথমেই ভাবতে হবে আমি যদি এইটা করি, তাহলে ফির ইন ফিউচার যে ক্যান্সারের যে ওষুধগুলো পাওয়া যাচ্ছে না বা কিছু, তাতে কিন্তু কিছু একটা মেডিসিন আবিষ্কার হতে পারে। আর সেটা যদি আবিষ্কার হয় তাতে কি হবে না, ইন ফিউচার যাদের ক্যান্সারে জীবন যায় সেটা হবে না, সেটার ওষুধ আবিষ্কার হয়ে যাবে। তো এরকম প্রথমে আমার একটা টার্গেট থাকবে আমার মাথায় যে আমি কি করছি, কি করতে চাইছি। এরপর আগে হয়তো সেটা কখনো সলভ হয় কখনো হয় না, সেগুলো অন্য জিনিস, বাট প্রথমে আমায় মাথায় এটা ভেবে নিতে হবে যে আমি করতে কি চাইছি। আর তারপর ডেফিনেটলি সেই যে পারপাসটা সেটা সোসাইটিতে হোক বা কিছু না কিছু কারুর যেন কাজে লাগে। এটাই নয় যে হ্যাঁ চলো ভাই আমি একটা কোয়েশ্চেন নিলাম আর সেটাতে কাজ করলাম আর আমার একারই প্রবলেম সলভ হলো। সেটা নয়। আমাদেরকে কিন্তু ব্রড মাইন্ডেড ভাবতে হবে। আমাদের শুধু আমার পার্টিকুলারলি আমার প্রবলেম নিয়ে ভাবলে হবে না। আমাকে ভাবতে হবে যে ফিউচারে যেন একটা সোসাইটির কাজে লাগে, ফিউচারে যেন একটা হয়তো সংস্কৃত স্কলার যারা আরো পড়বে তাদের যেন কাজে লাগে, বা যদি সায়েন্টিফিক হয় তাহলে প্রতিটা মানুষের কাজে লাগবে। এইভাবে কিন্তু আমাদের কোয়েশ্চেনটা প্রথমেই ডিসাইড করতে হবে যে আমি কি করতে পারি। এটা নয় যে হ্যাঁ চলো আমি বললাম যে কালিদাসের বা মমটের একটা রচনাত্মক অধ্যয়ন করে দেবো। অধ্যয়ন তো আমি করলাম, তারপর ফিউচারে আমি যদি কিছু সেটা প্রুভ না করতে পারি যে হ্যাঁ ফিউচারে এর থেকে কোনো হেল্প হবে না, তাহলে কিন্তু অনেক মুশকিল। আপনারা দেখে থাকবেন যখন পিএইচডি ডিফেন্স হয় তখন জিজ্ঞাসা করা হয়, অনেকেই জিজ্ঞাসা করে, স্পেশালি যদি আপনাদের এক্সপিরিয়েন্সটা আছে আদার ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট বসে কিনা। আমাদের এটা ছিল, আমাদের ফুল ইউনিভার্সিটিকে অ্যাকচুয়ালি ইনভিটেশন দিতে হতো, তার থেকে যারা চেনা জানা বা কখনো কোনো আদার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আসতো। তো সংস্কৃতকে সবসময় এটাই তারা টার্গেট করতো যে প্রথমেই জিজ্ঞাসা করতো, যদি যখনই অডিয়েন্সকে কোয়েশ্চেন হ্যান্ড ওভার করা হতো যে এবার মানে কি বলবো স্টেজ ওপেন, তো যে কেউ কোয়েশ্চেন করতে পারে, তখন তারা এটাই জিজ্ঞাসা করতো আপনি যে কাজটা করেছেন তো সেটা সোসাইটিকে আপনি কি দিতে পারছেন, আপনার নিজের কাজ তো বুঝতে পারলাম, সোসাইটিকে কি দিতে পারছেন। এই কোশ্চেনটা প্রচুর করতো। তো যার যেভাবে উত্তর দেওয়ার, কেউ হয়তো ম্যানুস্ক্রিপ্টের উপরে তারা তাদের মতো উত্তর দিত, আমাদের লিটারেচার ফিলসফি বেস, তো আমরা সেভাবে উত্তর দিই। তো মোটামুটি এই উত্তরটার জন্য আমাদের রেডি থাকতে হয়। তাই প্রথমেই এই যে রিসার্চ প্রবলেমটা আছে সেটাকে কিন্তু যথেষ্ট মানে ওই টার্গেট নিয়ে বানাতে হয় যে আমাদের সবার যেন এটা কাজে লাগে, আর আমি যে ফিউচারে কাজটা করতে যাচ্ছি সেটা যেন একটা মোটামুটি সেফে আসে। আশা করি এটা বোঝা গেছে যে ফর্মুলেটিং রিসার্চ প্রবলেম কি হয়। ঠিক আছে, যদি না বোঝা গেছে আমি আরো লাস্টে আসবো, টাইম দেবো, তখন জিজ্ঞাসা করে নেবেন। বাট একটা জেনারেল জিনিস, জাস্ট জেনারেল আইডিয়া বলছি, মাথায় আগের থেকেই ভেবে নেওয়া যে আমি করতে কি চাইছি আর এটা কাজটা করলে ফিউচারে কি লাভ হতে পারে। আমি কিন্তু বারবার বলছি আমি করতে কি চাইছি, আমি কিন্তু বলছি না রেজাল্টের ওপর আপনি বায়াস হয়ে যাচ্ছেন, যেটা আমি ওই অবজেক্টিভিটির টাইমে বলেছিলাম যে আপনি প্রথম থেকে ভেবে নিচ্ছেন যে আমি রেজাল্ট কি আনতে চাইছি, সেটা নয়। আপনি ভাবতে চাইছেন যে আমি রিসার্চটা কি করতে চাইছি, হয়তো আমার একটা আমি একটা প্রেডিক্ট করতে পারি যে এই টাইপের একটা রেজাল্ট আসতে পারে, বাট আমি রেজাল্টকে ফোর্স করতে পারি না। ঠিক আছে, এবার সেকেন্ড স্টেপ ছিল আমাদের রিভিউইং লিটারেচার। তাহলে এটা আবার কি জিনিস? রিভিউইং লিটারেচার হচ্ছে, এবার যদি আমি একটা টপিক ডিসাইড করলাম যে আমি হয়তো ওই যেটা বলছিলাম গোড সলিউশনের উপর কাজ করব, যদি সায়েন্টিফিক নিই, তো তাহলে আমায় দেখতে হবে অলরেডি কে কে এটার উপর কাজ করেছে। ঠিক আছে, অলরেডি কে এই গোল্ড সলিউশনের উপর কাজ করেছে বা ক্যান্সার ডিজিজের উপর কাজ করেছে, আর তারপর আমাকে তার একটা লিস্ট বানাতে হবে। এটাই হচ্ছে বড় কাজ, যে আমাকে একটা লিস্ট বানাতে হবে। ঠিক আছে, সেটা যথেষ্ট ভ্যালিড হওয়া চাই, যথেষ্ট কি বলবো টেকনিক্যালি এটাই হওয়া চাই যে যেটা আমার কাজের সাথে রিলেটেড। আমি আর্টসের উদাহরণ দিই আগে। যেমন আমার কাজ ছিল রসগঙ্গাধরের ওপর। তো রসগঙ্গাধরের ওপর যখন আমার কাজ হচ্ছে, আমার রিভিউ অফ লিটারেচারে দেখাতে হয়েছিল যে অলরেডি রসগঙ্গাধরের ওপরে কে কে কাজ করেছে। আর শুধু কে কাজ করেছে তা নয়, কে কি কাজ করেছে, মানে শুধু বইয়ের লিস্ট কিন্তু এখানে হয় না, এখানে পিএইচডি থিসিসের কাজ হয়। ঠিক আছে, বই রসগঙ্গাধরে নয়, কারণ আমি বই লিখতে যাচ্ছি না, আমি তার উপর কিছু রিসার্চ করব। তো রিসার্চ কে কে রসগঙ্গাধরের উপর করেছে আর তারা কি টাইপের রিসার্চ করেছে। অ্যাকচুয়ালি আমার রসগঙ্গাধর একটা কমেন্ট্রি ছিল মধুসূদনী বিবৃতি, তার উপর কাজ। তো মধুসূদনী ইভেন রসগঙ্গাধর দেখিয়েছে, ইভেন তারপর মধুসূদনী বিবৃতির উপর কে কি কাজ করেছে সেটা আমাকে একটা লিস্ট দেখাতে হয়েছিল। তো সেটাই হয় রিভিউ অফ লিটারেচার বা রিভিউইং লিটারেচার।
আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা অলরেডি কে করেছে, কি টাইপের কাজ করেছে সেটার একটা লিস্ট দেওয়া। আর এটা আমাদের টার্গেটে রাখতে হবে যখন আমরা রিভিউ অফ লিটারেচারে করব। আমরা যদি লিস্ট বানাতে গিয়ে দেখি যে আমার মাথায় যে কোয়েশ্চেনটা নিয়ে আমি এগোচ্ছি সেই কাজটা অলরেডি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে আমার রিসার্চ ওখানে স্টপ করতে হবে। আমায় নতুন কোয়েশ্চেন ফর্ম করতে হবে আবার। আমরা সেম রিসার্চ করতে পারি না। অ্যাজ ইট ইজ রিসার্চ করা যায় না। সেখান থেকে নতুন কিছু দেখাতে হবে, তবেই হবে। সুতরাং যদি দেখি যে রিভিউ অফ লিটারেচার সার্চ করতে গিয়ে আমরা কিছু এরকম পেলাম যে যেটা আমি ভাবছি সেইটাই এখানে অলরেডি হয়ে গেছে, সুতরাং আমায় স্টপ করে নতুন কিছু ভাবতে হবে। ঠিক আছে? আমায় আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো জাস্ট একটা কাইন্ড অফ ডেফিনেশন যেটা লেখা আছে সেটা পড়ে দিই। A literature review is a survey of scholarly sources on a specific topic. It provides an overview of current knowledge, allowing you to identify relevant theories, methods, and gaps in the existing research. তো যা রিসার্চ আছে সেগুলো যদি আমরা দেখি, সেটা যদি একটা লিস্ট আউট করে বা সেটা যদি আমরা রিভিউ করার পরে আমরা বুঝতে পারি যে এই কাজগুলো অলরেডি হয়তো যে বলছি রসগঙ্গাধরের উপর অলরেডি এই কাজগুলো হয়ে গেছে। এই কাজ হওয়ার পরে কি কাজ বাকি আছে বা যদি কেউ করেছে সেখানে রিসার্চ গ্যাপ কি আছে, সে কোন জিনিসটাতে ফোকাস করেনি, তাহলে তখন আমরা বুঝতে পারবো। মানে আমায় যেমন অনেকেই কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, আমার স্যারের পিএইচডি থিসিসও রসগঙ্গাধর নিয়ে। তাহলে আমায় জিজ্ঞাসা করে যে স্যারের সাথে আমার কি পার্থক্য আছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি রসগঙ্গাধর নয়, মধুসূদনী বিবৃতি, রসগঙ্গাধরেরই কমেন্ট্রি। আর স্যারেরটা পুরোটা হিন্দি, আমার সংস্কৃত। তার সাথে স্যারের সাথে আমার মেইন পার্থক্য হচ্ছে স্যার হিন্দিতে নর্মালি করেছেন আর আমি পুরোটা নব্য নয়ে করেছি। তো এটাই দুজনের ডিফারেন্স, মেইন ডিফারেন্স। তো সেরকম আমায় দেখতে হবে যে কি গ্যাপটা আছে। অলরেডি যদি রিসার্চ হয়েও গেছে, সে কোন জায়গাটাতে কাজ করেনি। তো আমার সাথে আমার স্যারের রিসার্চের মানে স্যার করে দেওয়ার পরে এই গ্যাপটা ছিল যেটা আমি পেয়েছি যে এই কমেন্ট্রিটা ফাঁকা আছে, এখনো কেউ কাজ করেনি। তার সাথে যে টাইপের কাজগুলো হয়েছে, প্রথমত নব্যনয় নিয়ে রসগঙ্গাধরের সাথে খুব কমই লোক কাজ করেছে। আর থার্ডলি স্যারেরটাও একটু আলাদা রকমের, আমি পুরোটাই ডায়াগ্রাম করে আর বোঝানোর চেষ্টা করেছি অ্যানালাইজ করে। তো এরকম গ্যাপস যেটা হয়, এই গ্যাপটা আমাদের খুঁজে বার করতে হবে, তবে আমাদের রিভিউ অফ লিটারেচারটা সাকসেসফুল হবে। সেক্ষেত্রে একটা বেশ মানে যেরকম টেক্সট হবে সেরকম কিন্তু হবে। মানে এরকম নেই যে আপনি ৫টাতে সীমিত থাকবেন কি ১০টাতে, এরকম না। একটা মোটামুটি মানে আমাদের ৩০-৪০টা লিস্ট মিনিমাম চাই, তবেই আপনি বুঝতে পারবেন। না হলে মনে হবে আপনি রিভিউ অফ লিটারেচার এর কাজ করেননি। কারণ অনেক কাজ আছে। আর সংস্কৃতের জন্য আমরা জানি শোধগঙ্গা বলে যে আমাদের ওয়েবসাইটটা আছে, সেক্ষেত্রে প্রচুর রিসার্চের পাওয়া যায় যে কোথায় কি কাজ হয়েছে। আর তাতেও কিন্তু সমস্ত মডার্ন থিসিস লিস্টেড হয় না। তো আমাদের একটু মোটামুটি যেগুলো ফেমাস ইউনিভার্সিটি, যেমন সংস্কৃতের ক্ষেত্রে বলছি বিএচইউ বা হয়তো আজকাল সংস্থান, এগুলোর আমাদের একটু লাইব্রেরি ভিজিট করে দেখতে হয় যে কি কি কাজ হয়েছে, অলরেডি কেউ কাজ করছে কিনা একটু খোঁজও নিতে হয় সাথে সাথে। তো এটাই হলো রিভিউ অফ লিটারেচার। জিনিসটা খুবই সোজা, জটিল নয়। বাস ওই টেকনিক্যালি ব্যাপার, আর কিছু না। এবার সেটিং রিসার্চ হাইপোথিসিস, এটার উপর কোয়েশ্চেনও ছিল। আর অনেকেই এই টার্মটা পাওয়া যায়, আমরা অনেক সময় বলেও থাকি যে আমি হাইপোথেটিক্যালি এটা ভাবছি। হাইপোথিসিস আর কিছুই নয়। হাইপোথিসিস হচ্ছে অনুমান। ঠিক আছে? একটা অনুমান করা কাজ। তাহলে এবার বলা যেতে পারে রিসার্চে আবার অনুমান করে কিছু হয় নাকি? বলছি। জাস্ট এটা পড়ে নিই। A research hypothesis is a specific, clear and testable proposition or predictive statement about the possible outcome of a scientific research study based on a particular property of a population, such as presumed difference between groups on a particular variables or relationship between variables. Specifically, the research hypothesis is one of the most important steps in planning the scientific quantitative research study. এটাও আবার আমাদের একটু মনে রাখার বিষয়। আসছি, বোঝাচ্ছি, তাহলে বুঝতে পেরে যাবেন। মেইনলি যে ভ্যারিয়েবলস গুলো থাকে, হাইপোথিসিস জিনিসগুলো আমাদের সংস্কৃতে যে খুব বেশি ফলো হয় তা নয়। মেইনলি সায়েন্সের রিসার্চের ক্ষেত্রে এগুলো বেশি ফলো হয়। আমরা একটা মিনিমাম প্রেডিক্ট করতে পারি, বাট সায়েন্সের স্টুডেন্টকে অনেকটাই বেশি প্রেডিকশন দিয়ে কাজ চালাতে হয়। তো সেক্ষেত্রে হাইপোথিসিসটা সায়েন্সের জন্য বেশি কার্যকরী। কি হয় হাইপোথিসিসে? আপনি একটা কাজ করতে যাচ্ছেন, সেটার আপনি একটা অনুমান করলেন। হাইপোথিসিসের ক্ষেত্রে আমরা যে ভ্যারিয়েবলস গুলো ইউজ করছি, আমি একটা মনে মনে আইডিয়া লাগাচ্ছি, যেটা রিসার্চ প্রবলেমের ক্ষেত্রেই বললাম যে যখন আমরা নিচ্ছি আমাদের ভাবতে হবে যে সোসাইটির যেন কাজে লাগে বা কিছু সেরকম।
হাইপোথিসিসে গিয়ে আমায় একটা প্রেডিক্ট করতে হচ্ছে যে আমার যে ভ্যারিয়েবলস গুলো আছে, আমি যদি দুটো যে জিনিসগুলো নিয়ে কাজ করছি সেটা গিয়ে আমাকে এরকম একটা রেজাল্ট দেবে। দুটোর মধ্যে রিলেশন বার করার চেষ্টা করতে হবে। যদি আমি একটা গ্রুপের ওপরে স্টাডি করছি, তো গ্রুপটায় আমায় বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমি যদি এর মধ্যে 100 জনের ওপরে এই স্টাডিটা অ্যাপ্লাই করি, তাহলে যদি আমি রেজাল্ট পজিটিভ পাই, আমি এটা যদি 1000 জনের ওপর অ্যাপ্লাই করি, আমি কিন্তু সেম রেজাল্ট পাবো। আমি যদি এই করোনার এক্সাম্পল নিই, দেখুন করোনার মেডিসিন আবিষ্কার করার সময় কিন্তু সব সময়তে আমাদের প্রত্যেকের উপর টেস্ট হয়নি। সেক্ষেত্রে কিছু মানুষ ছিল যাদের উপর টেস্ট হয়েছে। আর তারপর কিন্তু ভ্যাকসিনটা চালু করা হয়েছে। তাহলে এগুলো তারা যখন শুরু করে হাইপোথিসিস দিয়েই শুরু করেছিল। তারা হাইপোথিসিসটা যখন করছিল তারা জাস্ট ভাবছিল যে এই 10 জনের ওপর বা যদি 100 জনের ওপর আমি এপ্লাই করি, সেই এপ্লাইটা কিন্তু পরবর্তীকালে যখন আমি 1000 জনের উপর এপ্লাই করব ওটাও সাকসেসফুল হবে। ওই 1000 জনকে কিন্তু এই 100 জনের মধ্যেই মানে কি বলবো, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। দুটোর মধ্যে রিলেশন স্থাপন করা হচ্ছে যে আমি যদি 100 জনে দিয়ে সাকসেসফুল হই, তাহলে আমি 1000 জনের ক্ষেত্রেও এপ্লাই করতে পারি। এটাকেই হাইপোথিসিস বলা হয়। দুটো ভ্যারিয়েবলস এর মধ্যে রিলেশন স্থাপন করে মনে মনে একটা জাস্ট মানে কাজ শুরু করার আগে ভাবা হয় যে আমি যদি এটা করি, ফিউচারে গিয়ে কিন্তু আমার যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু পজিটিভ আসবে। আর কেন বলা হচ্ছে এটা রিসার্চ হাইপোথিসিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ইন ফর কোয়ান্টিটেটিভ রিসার্চ। এটা কেন বলা হচ্ছে? কারণ এক্ষেত্রে আমি যেটা বলছিলাম স্পেসিফিক্যালি সায়েন্স এর ক্ষেত্রে হয় বা কিছু, তো কোয়ান্টিটেটিভ রিসার্চ আমরা জানি যে নাম্বারস এর উপর মেইনলি কাজ হয়, সংখ্যার উপরে কাজ হয়। তো সেক্ষেত্রে আমরা যদি হাইপোথিসিস গুলো লাগাই, আমাদের এক্সাক্টলি মানে অ্যান্সার আসার চান্সটা বেশি থাকে। কখনো যদি আমি আমার যদি সংস্কৃতের ক্ষেত্রে বলি, আমি যদি হাইপোথিসিস লাগাতে যাই নাও হতে পারে। ঠিক আছে? কিন্তু যখন এটা পুরোটা নাম্বারস, তখন কিন্তু রেজাল্টটা ইজিলি পজিটিভ আসার চেষ্টা করে। মানে হ্যাঁ, চলো আমি হাইপোথিসিস যেটা লাগিয়েছি, যেরকম আমি বললাম 100 জন মানুষের মধ্যে করা হলো সেটাকে 1000 জনের মধ্যে। তো এইজন্য মেইনলি কোয়ান্টিটেটিভ এ ফলো করা হয়। বাট এটা নয় যে শুধু কোয়ান্টিটেটিভ এ, সমস্ত কিছুর ক্ষেত্রেই এপ্লাই করা যেতে পারে। সংস্কৃতের ক্ষেত্রেও যায়, বাট সেক্ষেত্রে মানে 100% সেটা কি বলবো স্যাঙ্গুইন হয় না। ঠিক আছে? কারণ আমাদের কাজটা অন্যরকম আর সায়েন্স এর কাজটা আলাদা রকম। তো হাইপোথিসিস আর কিছুই নয়, অনুমান। আমরা অনুমান করে একটা কাজ শুরু করছি যে আমি যদি এই কাজটা করি, ফিউচারে গিয়ে এই কাজটা আমি যদি 10 জনের উপর করছি, 100 জনের উপরও লাগু হবে, 1000 জনের উপরও লাগু হবে। বা আমি যে এই কাজটা করছি যদি আমার ফিউচারে কেউ একটা স্কলার পড়ে, তো হতে পারে যে সবাইকার জন্য কাজে লাগতে পারে। এরকম ভাবে একটা মোটামুটি প্ল্যানিং নিয়ে একটা অনুমান করে আমরা ভ্যারিয়েবলস গুলোর উপরে মানে একটা অনুমান লাগিয়ে আর কাজটা এগোই। তারপর আগে গিয়ে হতে পারে কখনো যে হাইপোথিসিসটা ফুললি ইয়েস হয়, হ্যাঁ ঠিক আছে আমি যে অনুমানটা লাগিয়েছিলাম সেটা ঠিক হয়েছে। আবার এটাও হতে পারে যে আমরা ফিউচারে বুঝতে পারি না আমার অনুমানটা কমপ্লিটলি ভুল ছিল। স্পেশালি সায়েন্স এর ক্ষেত্রে প্রচুর সময় এটা হয়ে থাকে যে দেখা যায় যে রেজাল্টটা প্রচুর বাজে আসলো। মানে যেটা এক্সপেকটেশন নিয়ে কাজ শুরু করা হয়েছিল সেরকম রেজাল্ট আসলোই না। ওটা পুরো নেগেটিভ রেজাল্ট আসলো। তো এটাও হয়ে থাকে। এরপর কি আছে? চুজিং দা স্টাডি ডিজাইন। এবার এটা কি? স্টাডি ডিজাইন করা কি? কেন আমরা ডিজাইন আবার করতে যাব? দেখি একটু। বলা হচ্ছে চুজ ইউর রিসার্চ ডিজাইন অ্যাজ পার ইউর রিসার্চ কোয়েশ্চেন অর প্রবলেম। তো আমাদের আবার মনে রাখতে হবে যে আমরা যে রিসার্চ কোয়েশ্চেন বা প্রবলেমটা মাথায় রেখে নিয়ে কাজ করছি, সেটাতে কি হবে না সেটার অনুযায়ী আমাদের একটা রিসার্চ ডিজাইন করতে হবে। তাহলে রিসার্চ ডিজাইনটা কি? রিসার্চ ডিজাইন ইজ দ্য ফ্রেমওয়ার্ক অফ রিসার্চ মেথড। একটা ফ্রেমওয়ার্ক, একটা পরিকাঠামো এন্ড টেকনিক্স চুজেন বাই দ্য রিসার্চার। তো এটা একটা রিসার্চের মেথড বা টেকনিক যেটা বলা যেতে পারে ফ্রেমওয়ার্ক। দ্য ডিজাইন allows the researchers to own the in on research method that is suitable for the subject matter and set up their studies up for success. এটা তো সবাইকে জানা আছে যারা সংস্কৃতের স্টুডেন্ট বা যারা আর্টস এর স্টুডেন্ট। এখানে সায়েন্স জেনারেলি কেউ নেই, সবাই আর্টস এর, আর সায়েন্স এর জন্য এনটিএনএট হয়ও না, তো এখানে নিশ্চয়ই থাকবে না, তাদের সিএসআইআর হয়। তো সবাইকার এই আইডিয়াটা আছে যে যখন আমরা রিসার্চের কয়েকটা স্টেপ এগিয়ে যাই তারপরে কি হয় না আমাদের আহ চ্যাপ্টারাইজেশন করতে হয়, আমাদের দিতে হয় ইন্ট্রোডাকশন পার্ট হবে একটা আমাদের,
কটা চ্যাপ্টার হতে পারে, কনক্লুশন কটা চ্যাপ্টারের পরে লিখবো, একটা আমরা মাথায় প্ল্যান বানাই, একটা পরিকাঠামো বানাই যে ঠিক আছে এই যে আমার রিসার্চটা এটাতে যদি আমি ৩ টে চ্যাপ্টার করি তার মধ্যে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপর অনেকে ভাবে না ঠিক আছে ৩ টে তো হবে না, আমার ৪ টে করতে হবে। কারণ এই পার্ট গুলো আলাদা, আলাদা। অনেকে হয়তো ৬টা ৭টাও চ্যাপ্টার দিয়ে থাকে। তারপর লাস্টে গিয়ে আমার কনক্লুশন হবে। শুরুতে আমার কি থাকবে ইন্ট্রোডাকশন। তাহলে আমি ইন্ট্রোডাকশন এ আবার কি লিখবো বা এই যে পুরো প্ল্যানটা রিসার্চ কিভাবে যাবে সেটাকেই কিন্তু চুজিং দ্য স্টাডি ডিজাইন বলা হয়। এক্ষেত্রে আমি স্টাডি ডিজাইন চুজ করছি। মানে একটা মোটামুটি পরিকাঠামো তৈরি করছি রিসার্চটার যে হ্যাঁ, আমি কিভাবে করব, কি না করব, ঠিক আছে? কিভাবে কাজ করা যায় সেটা একটা মোটামুটি আ জাস্ট পরিকাঠামো একটা জাস্ট কি বলবো খসড়া তৈরি করছি। সেটাকেই বলা হয় স্টাডি ডিজাইন। কারণ সেটা ছাড়া হয়ে থাকে না। আমি যদি স্টাডি ডিজাইন না করি, আমি আগে গিয়ে আবার কাজ করতে পারব না। সমস্ত কিছুরই একটা প্ল্যান থাকে। ইভেন আ যারা জানে যাদের অ্যাকচুয়ালি রিসার্চ এর এক্সপেরিয়েন্স আছে তো তাদের একটা টাইম থাকে। একটা টাইমের পর রিপোর্ট সেন্ড করতে হয়। হতে পারে সেটা ৬ মাস, হতে পারে সেটা ১ বছর। আমার কারেন্টলি জানা নেই ডিউরেশন টা। বাট আমাদের জেনারেলি ৬ মাস পরে, পরে রিপোর্ট সেন্ড করতে হতো। আর ১ বছর পরে আমাদের ডক্টরাল কমিটি মিটিং হতো। সেখানে গিয়ে আ আমার নিজের সুপারভাইজার থাকবেন, এইচওডি থাকবেন আর অন্য আদার কোন একজন ডিপার্টমেন্টের যিনি আমার ডক্টরাল কমিটি মেম্বার হিসাবে সিলেক্ট হবেন। তিনি আসবেন। তারপর তাকে আমাকে এই ডিজাইনটা দেখাতে হবে। উনি যদি অ্যাপ্রুভ করেন তবেই আমি এগিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে প্রচুর সাজেশন আসে। কারণ আমরা তো সবাই আ এক্সপেরিয়েন্সড নই। উনারা এক্সপেরিয়েন্সড। উনারা বলে দেন যে, "না রিসার্চ ডিজাইনটা এখানে চেঞ্জ করা যেতে পারে।" বা হয়তো তুমি যেটা ভাবছো যে ৪ টে আ চ্যাপ্টার নিয়ে কাজ করবে। আ তো সেটা তোমার ৩ টেতে কমপ্লিট হয়ে যাবে। একটা চ্যাপ্টার বাড়ানোর দরকার নেই। বা অনেকে বলে যে আরো একটা চ্যাপ্টার আপনি আ বাড়িয়ে দিন। ঠিক আছে? এটা আমার মনে হয় এই চ্যাপ্টারটাকেও এড করা যেতে পারে। আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। আমাদের এক ফ্রেন্ডের কাজ ছিল মনুস্মৃতির উপরে। তো মনুস্মৃতির সাথে আ যে ভাসের যে নাটকগুলো আছে তার একটা জাস্ট কম্পেয়ার করা, কম্পারিজন। ঠিক আছে? দুটোর মধ্যে মানে ভাসের ড্রামা গুলোর যে আ শ্লোকগুলো আছে তার সাথে মনুস্মৃতির যে ধর্মশাস্ত্র মানে যেভাবে এপ্লাই হয়েছে সেটাকে দেখানো। তো ও কাজ করছিল সমস্ত নাটক নিয়ে। ওকে ডক্টরাল কমিটির মিটিং এ বলা হলো যে, "তুমি যে এতগুলো নাটক নিয়ে কাজ করছো তোমার প্রচুর সময় লাগবে। তো তুমি শুধু হয় রামায়ণ আশ্রিত গুলো নাও, না হলে মহাভারত আশ্রিত গুলো নাও।" তো এটা একটা সাজেশন দেওয়া যে আ তোমার কাছে তো সময় আছে ৩ থেকে ৫ বছর। ঠিক আছে? তো তার মধ্যে তুমি এতটা কাজ করতে গেলে অথেন্টিক কাজ করতে পারবে না। সেক্ষেত্রে ওর যে স্টাডি ডিজাইন সেটা চেঞ্জ করা হলো। বলা হলো যে, "না একটু ছোট করো কাজটা। না হলে কিন্তু তুমি ভালো করে রেজাল্ট আনতে পারবে না। মানে তোমার প্রচুর প্রবলেম ফেস করতে হবে।" আরো এক্সাম্পল নিচ্ছি। যেমন যদি দেখা হয় যে ইমপ্যাক্ট অফ ডেইলি মানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি রিসার্চ না নিয়ে আ নরমালি নিয়ে থাকি সেক্ষেত্রে আ impact of daily use of newspaper have on the study attention of teenage ঠিক আছে? তো যদি বলা হয় যে আহ আমাদের যদি একটা স্টাডি করা হয় যে যারা টিনেজ আছে তারা যদি রোজ নিউজ পেপার পড়ে তাহলে তাদের অ্যাটেনশনটা কিরকম হচ্ছে বা তাদের উপর একটা রিসার্চ করা হবে, একটা স্টাডি করা হবে। সেক্ষেত্রে কি হবে? Your research method would be either quantitative or qualitative or a combine of both methods. তো এটাই হচ্ছে যে কোন রিসার্চটা আমি এক্ষেত্রে এপ্লাই করতে পারি কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভ। তো এই মেথডটা এপ্লাই করা হবে তারপর আমাদের এই ডিজাইনটা ফলো করতে হবে। মানে রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে স্টাডি ডিজাইনের ক্ষেত্রে আমি কোন মেথডে রিসার্চ করব, কি, কি থাকবে পুরোটারই কিন্তু একটা পরিকাঠামো বানানো হবে। এটা জাস্ট এক্সাম্পল দিয়েছি। তাই এরকম নয় যে সমস্ত ক্ষেত্রে শুধু কোয়ান্টিটেটিভ রিসার্চই হয়। মানে পিপিটিটা দেখে আবার এরকম মনে করে নেবেন না। এটা জাস্ট আমি এক্সাম্পল দিয়েছি। ঠিক আছে? এটা একটা এক্সাম্পল ছোট। এরকম সংস্কৃতের ক্ষেত্রে ডেসক্রিপটিভ হতে পারে, এপ্লাইড হতে পারে। এপ্লাইড অ্যাকচুয়ালি আমাদের হয় না। আমরা এভাবে এপ্লাই করতে পারি না। সোশিওলজির ক্ষেত্রে হয় এপ্লাইড বা কিছু। তো আমাদের ডেসক্রিপটিভ হতে পারে। আ আমরা এনালাইজ করতে পারি। ঠিক আছে? তো আবার যারা হিস্টোরিক্যাল বলছিলাম সেদিন হিস্টোরিক্যাল হতে পারে। তো সেটা ওটাও ডিসাইড করা হয় আমি কোন রিসার্চ এ যাবো, কোন মেথড এপ্লাই করব আর দেন কিভাবে রিসার্চ এর ডিজাইনটা যাবে। তো তাই এখানে জাস্ট একটা এক্সাম্পল নেওয়ার জন্য আমি এটা দিয়েছি। এটা ভেবে নেবেন না যে স্টাডি ডিজাইন মানে শুধুমাত্র কোয়ান্টিটেটিভ রিসার্চ এর ক্ষেত্রে হবে আর কিছুতে হবে না। সংস্কৃতকেও এটা ফলো করতে হবে, সবাইকে এটা ফলো করতে হবে। এটা শুধু সায়েন্স এর জন্য নয়।
আর্টস কেও ফলো করতে হবে, সায়েন্স কেও ফলো করতে হবে। এবার বলা হচ্ছে সিলেক্টিং আ স্যাম্পলিং ডিজাইন। স্যাম্পল ডিজাইনটা কি? তাহলে এখানে আমরা অলরেডি স্টাডি ডিজাইন করলাম, এবার স্যাম্পল ডিজাইন। হয়তো ভাবতেই পারেন যে দুটো একই রকমের জিনিস মনে হচ্ছে, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে, এই আবার কি রকম জিনিস? না, জিনিসটা হচ্ছে যে এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে স্টাডি ডিজাইন, ওভারঅল আমি একটা ডিজাইন করছি। এখানে স্যাম্পলস মানে আমি যে ভ্যারিয়েবলস গুলো নিয়েছি বা স্যাম্পল গুলো নিয়েছি সেটার ডিজাইন করা। এক্ষেত্রে স্যাম্পল আমাদের যেটা হয়, আমরা বই আমাদের স্যাম্পল, বাট অ্যাকচুয়ালি সায়েন্স বা সোশিওলজির ক্ষেত্রে স্যাম্পল হয় কখনো কোনো মানুষ হতে পারে, কখনো কিছু কেমিক্যাল হতে পারে। তো তাদের জন্য আরো বেশি দরকার। আমাদের বইয়ের ক্ষেত্রে আমাদের ডিজাইন লাগে না এতটা যে হ্যাঁ আমি বইকে কিভাবে ডিজাইন দেবো, বাট হ্যাঁ মাথায় তো একটা মিনিমাম রাখতেই হয় যে আমি আমার এই বইটাকে আমি এতদিনের মধ্যে শেষ করে, বা এটাকে আমি দুটো চ্যাপ্টারে রাখবো। যদি দুটো বইয়ের ওপর কাজ হয় তাহলে এটাকে আমি হয়তো প্রথম দুটো চ্যাপ্টারে এটা দেবো, তারপরের দুটো চ্যাপ্টারে আমি আরেকটা বই দেবো। তো সেক্ষেত্রেও আমরা স্যাম্পল ডিজাইন করে থাকছি, ঠিক আছে। এটা ভেতরের মানে আগে আমি দেখলাম যে আমরা 4টে চ্যাপ্টার করবো বা 5টে চ্যাপ্টার করবো, এখানে আমরা দেখছি যে 4টে চ্যাপ্টারের ভেতরে আবার কি দেবো, দুটো চ্যাপ্টারে হয়তো আমি আহ যদি আমি আবার রসকঙ্কাসরকে নিই, ইজি এক্সাম্পল হয় আমার জন্য। আমি হয়তো প্রথমটাতে পণ্ডিতরাজ জগন্নাথ নিয়ে লিখবো ফার্স্ট চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে হয়তো যে মধুসূদনী বিবৃতি নিয়ে লিখবো, তো এভাবে আর কি। বা আহ, মধুসূদন শাস্ত্রী কে ছিল সেটা নিয়ে লিখবো। তো সেটা একটা স্যাম্পল ডিজাইন আমার কাছে, যে আমি স্যাম্পল গুলো কালেক্ট করেছি বা ডেটাটা কালেক্ট, আগে আসবো ডেটা কালেকশনে। তো কালেক্ট অ্যাকচুয়ালি ডেটা কালেকশন পরেই হবে, এখন হয় না, বাট স্যাম্পলটাকে মানে ডেটা কালেক্ট করার আগেই আমি একটা যে যখন স্টাডি ডিজাইন করেছি তখন এক্ষেত্রে স্যাম্পল ডিজাইনও আমায় করে নিতে হবে, যে বা চ্যাপ্টার গুলোর নাম কি দেবো, সেই চ্যাপ্টারের ভেতরে কি থাকতে পারে, জাস্ট একটা খসড়া তৈরি হবে স্যাম্পল গুলো নিয়ে। সায়েন্সের ক্ষেত্রে এগুলো বেশি অ্যাপ্লাই করা হয়। পড়ে নি কি আছে। Sample design methods generally refer to the technique used to select sample units for measurement, select individual form of a population or location to sample within a study area. Sample design তাহলে কি হচ্ছে, একটা মেথড যেটা, যে টেকনিকটা ইউজ করা হয় স্যাম্পলের ইউনিটস ফর মেজারমেন্ট, মেজারমেন্ট করার জন্য ইউজ হয়। মানে আমি কিভাবে করব অ্যাকচুয়ালি সেটাই, যে আমি যে স্যাম্পলটা কালেক্ট করছি সেটা কিভাবে মেজারমেন্ট করব। যারা অ্যাকচুয়ালি সায়েন্স বা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট তারা এই জিনিসটা জানে, যে আমি যদি করছি কোন একটা, হয়তো আমি একটা স্টাডি করছি, যে আমি যেমন বলছিলাম যে একটা গ্রামে এতজন মানুষ সাক্ষর, এতজন মানুষ নিরক্ষর। তাহলে এই যে স্যাম্পল গুলো আমি কিভাবে যাব, শুধু আমার তো গুনে বলে দিলে হবে না, না যে এখানে ঠিক আছে 30 জন সাক্ষর আর 35 জন নিরক্ষর, হয়তো তাহলে আমার কি রিসার্চ হয়ে যাবে? হবে না। আমাদের প্রচুর তার ভেতরে আহ গিয়ে আমাদের স্টাডি করতে হবে, বলতে হবে যে কেন তারা নিরক্ষর আছে, মানে অনেক রকমের কাজ আছে। এটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল আমি দিলাম। তো সেভাবে আমাদের মেজারমেন্ট গুলো করতে হয়। সরি। তো স্যাম্পলিং মেথডটাকে আবার দুই ভাগে মেনলি ভাগ করা যায়। এটার অ্যাকচুয়ালি পুরো ডিটেলস এটার পড়তে হবে, কারণ এটা থেকে অনেক কোয়েশ্চেন আসে আর ইম্পর্টেন্ট। আমি এটা জাস্ট আজকে নর্মাল বলবো, পরের ক্লাসে স্যাম্পল ডিজাইন পড়াবো, কারণ ওটা অ্যাকচুয়ালি পুরো একটা ক্লাসে অন্তত 45 মিনিট ওটাই নিয়ে নেবে। তার জন্য আজ আমি খুব ডিটেলে যাব না। স্যাম্পলিং মেথডটাকে জেনারেলি দুই ভাগে ভাগ করা যায়, প্রবাবিলিটি স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো জেনারেলি এই দুটো হয়, এই দুটোকে আবার চারটে চারটে ভাগে ভাগ করা হয়। প্রবাবিলিটি স্যাম্পলিং এ কি করা হয় না, একটা লার্জ পপুলেশনের উপর কাজ করে একটা থিওরি বেসড রিসার্চ হয়। আর নন প্রবাবিলিটির ক্ষেত্রে হচ্ছে যেটা বলা যেতে পারে ফিডব্যাক, বা একটা ফিক্সড প্রসেস নয়, যেটা শিওর জানা যায় না যে ফিউচারে মানে কি হবে, বা কিছু ফিক্সড নয়, এটা চেঞ্জ হতে পারে। ডিটেল পরে পড়বো এর থেকে, মানে আমি জানি এটা এখন ক্লিয়ার হচ্ছে না, বাট যখন আমি এটা আরো ভালো করে পড়াবো তখন বুঝতে পারবেন। আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখছি। এটার ক্ষেত্রে কি হয় না, একটা লার্জ পপুলেশনের উপর কাজ হয়, মানে একটা বড় এরিয়ার কাজ হবে। আর জেনারেলি থিওরি বেসড হয়, তারপরে থিওরি বেসড এটার রিপ্লাই আসে। আর এক্ষেত্রে আমরা যে ফিডব্যাক গুলো দিয়ে থাকি, মানে হতে পারে যে আমরা এই যে গুগলে রেটিং করছি, বা আমরা কোথাও হয়তো কাউকে ফিডব্যাক দিচ্ছি, তো সেক্ষেত্রে আমার ফিডব্যাক হতে পারে যে আমি একটা জিনিসকে হয়তো প্রচন্ড পছন্দ করছি। একটা হয়তো আমি জাস্ট উদাহরণ দিলাম, আমি একটা খাবার
ডমিনোজ, সবাই জানেন যে ডমিনোজের পিৎজা, সেখানে গিয়ে আমার একটা ফিডব্যাক ফর্ম ফিল আপ করতে বলা হলো। তো আমার ডমিনোজের পিৎজা হয়তো খুব পছন্দ, আমি দিলাম সব রাইট রাইট ওকে, মানে 5 গ্রেড, বা যদি হয়তো আউটস্ট্যান্ডিং আছে আমি সব দিয়ে দিলাম। সেক্ষেত্রে হতে পারলো যে আমার সাথে হয়তো আমার মা গেল, যার হয়তো পিৎজা পছন্দই না, তো মাকেও দিতে বলা হলো ফিডব্যাক। সেক্ষেত্রে মা কি দেবে, যে এটা খুবই বাজে, অ্যানোটেশন করবেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে মা কি বলবে যে না ঠিক আছে, আমরা আহ এই ক্ষেত্রে আমার ভালো লাগেনি, তো মা কি ফিডব্যাক দেবে, মা নেগেটিভ ফিডব্যাক দেবে, ঠিক আছে? মা এবারে হচ্ছে যে সবাইকার ফিডব্যাক গুলো নিয়ে যখন একটা ওভারঅল ডিসকাশন হবে, তখন কি হবে না, সেটার একটা কমপ্লিটলি রেটিং আসবে। মানে ডমিনোজের রেটিংটা শুধু আমার ওপর হবে না যে আমি ভালো বলেছি বলে, যদিও বিজনেসের ক্ষেত্রে মানুষ আলাদাই ইউজ করে, কি করে না, ভালো রেটিং গুলো দেখায়, খারাপ রেটিং গুলো হয়তো দেখায় না, বাট সেক্ষেত্রে অন্য ব্যাপার। কিন্তু জেনারেলি এটাই যে সমস্ত ফিডব্যাক গুলোকে ট্যালি করে একটা উত্তর দেওয়া হবে। তো সেটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। যখন স্যাম্পলিং হবে তখন সেক্ষেত্রেও কিন্তু ফিডব্যাক টাইপের এরকমই হয় যে যে কেউ হয়তো কারোর থেকে স্যাম্পল যেগুলো নেওয়া হয়েছে তার ফিডব্যাক নিয়ে বা সেগুলোর উপর কাজ করে ফিউচারে দেখা যাবে যে কি উত্তর আসছে, ঠিক আছে? এটা ফিক্সড হয় না এর রেজাল্ট, এটার ক্ষেত্রে কিন্তু ফিক্সড হয়। আর এটা এটার ক্ষেত্রে একটা লার্জ পপুলেশনের উপর কাজ হয়। তো আমি ডিটেল তো আরো পড়াবো, আমি জাস্ট আইডিয়া দিয়ে দিলাম আজ। কি হলো, জাস্ট 1 মিনিট। হুম, এরপর ছিল কালেক্টিং ডেটা, যেটা বলছিলাম আমি যখন প্ল্যান করেই নিয়েছি যে আমি এর ওপর কাজ করব, আমি একটা অনুমানও লাগিয়েছি, আমি একটা খসড়াও তৈরি করে নিয়েছি যে হ্যাঁ আমার কি কি হবে, কি কি করতে পারি কি না করতে পারি, এসব ডিজাইন করার পরে আমি কালেক্টিং ডেটা, আমি যদি একটা আরো আলাদা এক্সাম্পল দিই, ধরুন কারুর বাড়িতে বিয়ে বাড়ি আছে, ঠিক আছে? তো বিয়ে বাড়ি আছে, সেক্ষেত্রে কি হবে যে মানুষ একটা প্রথমে আইডিয়া লাগালো যে ঠিক আছে আমি এই বিয়ে বাড়িতে 500 জনকে ইনভাইট করব, ঠিক আছে? এবার তাহলে কি করতে হবে, আমার প্রথমে কার্ড ছাপাতে হবে, 500 জনের হয়তো আমি হয়তো 300টা কার্ডে আমার হয়ে যাবে, তাহলে সেটা একটা হাইপোথিসিস যে আমার এতগুলো কার্ডে হয়ে যাবে। বা এভাবে আমি তারপরে কি হবে, প্ল্যান করা হবে যে ঠিক আছে আমি ডেকোরেটরস কে বলবো, ডেকোরেটরস এইভাবে বিয়ে বাড়িটাকে ডেকোরেট করবে। তো পুরো প্ল্যানটা দেখুন আগে করা হয়, তাই না? তারপরে গিয়ে হয়তো ডেকোরেটরস কে খবর দেওয়া হয়, বিয়ের দিন এসে আহ বা বিয়ের আগের দিন এসে মণ্ডপটা তৈরি হয়, আর পরে তারপর যখন বিয়ে হয় বিয়ের মণ্ডপে পাত্রপাত্রী বা লোকজন গেস্ট সবাই পৌঁছায়। তো সেটা জাস্ট বিয়ে বাড়ি বলেই সেটা হয়তো ওর, সকালের মধ্যে মণ্ডপ হলো আর রাত্রের মধ্যে বিয়ে হলো, বাট রিসার্চের ক্ষেত্রে এই জিনিসটা টাইম টেকিং, এত তাড়াতাড়ি হবে না। বাট প্রথমেই প্ল্যানটা করা হয়, তারপরে কিন্তু ডেটা কালেক্ট হয়। এর আগে ডেটা কালেক্ট করতে গিয়ে আপনি যদি প্রথম থেকে ভাবলেন যে ঠিক আছে এর উপরে কাজ করব আর আমি আগে থেকে ডেটা কালেক্ট করব, হতে পারে কি যখন ডিজাইন বানানো হলো তখন দেখা গেল যে না আমার অন্যরকম কিছু কাজের দরকার পড়ছে, সেক্ষেত্রে আমাদের আবার ডেটা কালেক্টের জন্য দৌড়াতে হয়। তাই বলা হয় যে ডিজাইন করার পরে ডেটা কালেক্ট করতে হয় পর স্টেপ এভাবেই। তাহলে কিভাবে হয় ডেটা কালেক্ট করা, জাস্ট data collection is the process of gathering the measuring information on variables of interest, ঠিক আছে? তো এটা হচ্ছে কি না, ডেটা কালেকশন হচ্ছে একটা আহ, একটা ইনফরমেশন গ্যাদার করা। আমাদের সংস্কৃতের ক্ষেত্রে আমাদের বই যেগুলো আমরা কালেক্ট করি বা যাদের ম্যানুস্ক্রিপ্টের উপরে কাজ হয় তারা যে গিয়ে ম্যানুস্ক্রিপ্ট কালেক্ট করে, এটা কিন্তু ডেটা কালেকশন। আমরা ইনফরমেশন গুলোকে গ্যাদার করছি। and measuring information on variables of interest is an established systematic fashion that enables one to answer the stated research question, test hypothesis and evaluate outcome। তো ওই আগের যেগুলো ছিল আমাদের হাইপোথিসিস কোয়েশ্চেন, এগুলো বেস্ট করে আমি যখন ইনফরমেশন গ্যাদার করছি তখন সেটাকে বলা হবে কালেক্টিং ডেটা। সায়েন্সের স্টুডেন্ট হলে হতে পারে যে তারা যদি সোশ্যাল সায়েন্স হয় তাহলে ফিল্ড ওয়ার্কে গিয়ে তারা ঘুরে ঘুরে মানে ইনফরমেশন গ্যাদার করবে। যদি কারোর হয়তো ফরেস্টের ওপর হয় তো তাকে ফরেস্টে যদি যে সিজনের কাজ হবে বা যে টপিকের ওপর কাজ হবে তো তাকে গিয়ে সেখান থেকে ডেটা কালেক্ট করতে হবে।
সেরকম আমাদের সংস্কৃতের ক্ষেত্রে বলছি বই। এবার আমি যখন জানি না যে আমি রসগঙ্গাধরের উপর কাজ করব, তখন হয়তো আমার কাছে রসগঙ্গাধরের বই ছিলই না। ঠিক আছে, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। এরপর যখন আমি ঠিক করলাম, তখন আমি রসগঙ্গাধর হয়তো কিনলাম। কিন্তু তার চাইতেও বেশি মধুসূদনী বিবৃতি, যখন এটা ডিসাইড হলো আমায় প্রথম এটাই খোঁজ করতে হবে যে মধুসূদনী বিবৃতি কোথায় অ্যাভেলেবেল, সেখানে আমায় দৌড়াতে হবে, সেখান থেকে বইটা কিনতে হবে। এরপর শুধু সেটাই নয়, যেমন আমার যদি রাইটার যদি বেঁচে থাকে, আমরা জেনারেলি চেষ্টা করি রাইটারের সাথে একটু কথা বলার। আমার ক্ষেত্রে রাইটার বেঁচে নেই, রাইটারের ছেলে আছে, তো আমি তাদের বাড়ি গেছিলাম, সেখানে গিয়ে ওনার সম্পর্কে কিছু ডিটেল নিয়ে আর এসেছিলাম। তো বেনারসে বাড়ি ওনার, তো এই জন্য আমার অনেকটা সুবিধাও হয়েছিল। তো এভাবে আর অনেকে চেনেন অ্যাকচুয়ালি, রাইটার ছিলেন বিএচইউ ডিন, তো সেক্ষেত্রে অনেকে চেনেন ওনাদেরকে, আমার সুবিধা হয়েছিল। তো সেভাবে আমরা ডেটা কালেক্ট করতে থাকি, যার যেভাবে হয়। সেক্ষেত্রে আমরা লাইব্রেরি ভিজিট হোক, কোনো ইউনিভার্সিটির লাইব্রেরি হোক, কিংবা হয়তো ন্যাশনাল লাইব্রেরি হোক, সেখানে বারবার ভিজিট করে আমরা ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করবো। এটাই কালেক্টিং ডেটা, ইজি জিনিস। এবার ডেটা কালেকশনের তিনটে মেথডস আছে, তিন টাইপের হতে পারে। এই যেমন আমি বলছি লাইব্রেরি ভিজিট করে হতে পারে, ঠিক আছে, কখনো সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হয়তো ফিল্ডে গিয়ে হতে পারে। তো ডেটা কালেকশনের জেনারেলি তিনটে মেথডস হয়। প্রথমটা হচ্ছে বাই অবজারভেশন, যেটা বলছিলাম ফিল্ড ওয়ার্ক হয় বা সায়েন্সের ক্ষেত্রে হয়, কি হয়, ওরা অবজার্ভ করে, ডেটাটা কালেক্ট করার সময় অবজার্ভ করে। একটা হয়তো আহ, কি বলবো, একটা কারোর হয়তো স্পেশালি যদি সোশ্যাল সায়েন্সের আমি আহ, বলি, সেক্ষেত্রে যদি আমার স্টাডি হয় যে একটা জায়গায় কত মানুষ, কতগুলো মানুষ হয়তো আহ, মানে আন্ডার ওয়েটে চলছে, সেক্ষেত্রে কিন্তু আমায় আহ, গিয়ে আগে দেখতে হবে তাদের ওয়েট। তো এটা একটা অবজারভেশন। তারপর হয়তো তাদেরকে আমি যদি পুষ্টিকর খাদ্য দিই, তাদের ওয়েট কিন্তু গেইন হচ্ছে, তাহলে আমি রিসার্চে পৌঁছাবো যে এদের এতদিন পুষ্টির অভাব ছিল, এদের ঠিক খাবার দেওয়া হচ্ছিল না। সুতরাং আমি কি করতে হবে, প্রথমে তাদের ওয়েট মাপতে হবে, তারা কি খায় সেই একটা চার্ট বানাতে হবে। তারপর তাদের খাবারে নতুন কি পরিবর্তন আনা হলো সেটা দেখতে হবে। তারপর একটা মানুষ এটা নয় তো যে খাবার খেতে খেতেই সাথে সাথে তার পুষ্টি হয়েছে একটা আন্ডার ওয়েট থেকে নর্মাল ওয়েটে এসে যাবে, সেটা তো হবে না। একটা টাইমের পর সেটা হবে। তো আমায় ততদিন অবজার্ভ করতে হবে, আমায় ততদিন বসে দেখতে হবে, আমায় ততদিন গিয়ে গিয়ে চেক করতে হবে বারবার। তো এটাকে বলা হয় বাই অবজারভেশন। সায়েন্সের ক্ষেত্রে বলি, তাদের যে হয়তো কোনো লিকুইড যদি তারা আনে, এবারে তারা যখন এক্সপেরিমেন্ট শুরু করে, তো ডেটা কালেক্ট করার পর, ডেটা কালেক্ট করার সময় কি হয়, তাদের অবজারভেশন করতে হয়, তাদেরকে দেখতে হয় যে কি আছে না আছে। তো একটা টাইম টেকিং হয়, স্পেশালি সোশ্যাল সায়েন্স বা যাদের সায়েন্সের, যারা ফরেস্ট বেসড কাজ বা এই টাইপের যেগুলো হয়, যেগুলো মানে ফিল্ড, কি বলবো, সায়েন্টিফিক ফিল্ড স্টাডি যেগুলো হয়, সেগুলোতে কিন্তু পুরো অবজারভেশন লাগে, তাদের একটা টাইমের পর যেতে হয়। ইভেন যদি কেউ প্ল্যান্টের উপরে কাজ করে, তো প্ল্যান্টে হয়তো দেখতে হবে যে আহ, মানে এই টাইপের প্ল্যান্ট গুলো কোন কোন সিজনে তাদের কিরকম চেঞ্জ হচ্ছে, অ্যাকচুয়ালি পাতা ঝরা শীতকালেই হচ্ছে কিনা। তো এরকম প্রচুর প্রচুর স্টাডি আছে। তো সেটা অবজারভেশনের থ্রুতেই হয়, কিছু টাইম দিয়ে একটা অবজারভেশন করা হয়, আর তারপর একটা ডেটাটা কালেকশন হতে পারে। তারপর হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ কি হচ্ছে, ফর্মাল ইনফর্মাল চ্যাটের থ্রু হতে পারে। ইন্টারভিউ অ্যাকচুয়ালি তিন টাইপের হয়। একটা হতে পারে ফেস টু ফেস। আমি কারুর হয়তো, যদি আমার আহ, কারুর লাইফ নিয়ে আমি কিছু রিসার্চ করছি, বা কারুর হয়তো ওয়ার্ক নিয়ে করছি, তো হয়তো আমি তার ফেস টু ফেস, উনি হয়তো বেঁচে আছেন, তো আমি তখন তার গিয়ে ইন্টারভিউ নিলাম। আর যদি হয়তো বাই চান্স, যেমন আমি বললাম মধুসূদন শাস্ত্রী জি বেঁচে নেই, তো আমি ওনার ছেলের গিয়ে ইন্টারভিউ টাইপের নিলাম। আমি ওনার কাছে খানিকক্ষণ বসলাম, তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম যে কি কাজ চলছে না চলছে। উনি আমায় বললেন ওনারা অ্যাকচুয়ালি কয় ভাই বোন, কে বাইরে থাকে, ওনারা কি কাজ করেন। আমি জানতে পারলাম যে ওনাদের বাড়িতেই একটা মানে ওনারাই প্রিন্ট করতেন। মধুসূদন শাস্ত্রীর প্রচুর বই আছে, যেগুলো কিন্তু লোকজন জানেই না, সেভাবে চলছেও না। কিন্তু ওনারা সেখানে নিজেদের আহ মানে বাড়িতেই প্রিন্ট করতেন সমস্ত কিছু, এখনো প্রিন্ট আছে। বাট ছেলের যথেষ্ট কন্ডিশন খারাপ, উনি আর এখন প্রিন্ট করতে পারছেন না ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য। তো সেভাবে আর কি অনেক কিছু জানতে পারলাম। তো সেটা হচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউ। আমি কারোর সামনে গেলাম, গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম। এবার হয়তো এটা হতে পারে যে এই প্যান্ডামিকের সিচুয়েশনে আমার কারো ইন্টারভিউ নেওয়ার আছে, বা সেই মানুষটা হয়তো অনেকটা দূরে, যেখানে আমার পক্ষে যাওয়া পসিবল নয়, বা হয়তো আউট অফ ইন্ডিয়া আছে, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমরা কি করব, একটা টেলিফোনিক ইন্টারভিউ করতে পারি। ফোনে নিলাম, ওনাকে ফোন করলাম, ফোনটা রেকর্ড করা হলো, বা এই আজকাল যেভাবে হয়তো ভিডিও কনফারেন্স গুলো হচ্ছে, আর আমি ওনার ইন্টারভিউ নিলাম ভিডিও কনফারেন্সে, আর পুরোটা রেকর্ড করলাম। সেটা আমার কাছে প্রুফ থাকলো যে উনি এই এগুলো বলেছেন, তারপর সেটা আমি
লিস্ট আউট করে কাজ শুরু করলাম। আবার আরেকটা হতে পারে, আমার কোনো কোয়েরিজ আছে বা ইন্টারভিউটা আমি মেলের থ্রু করলাম। হয়তো তিনি এরকম একটা ভিআইপি মানুষ যিনি আমাকে ভিডিও কলেও অ্যালাউ করবেন না বা কলেও নয়। তো সেক্ষেত্রে আমি ওনাকে মেল করলাম। ওনাকে আমি বললাম যে আমার এই জিনিসগুলো আপনার সম্পর্কে জানার আছে। আপনি যদি আমায় প্লিজ রিপ্লাই দেন আমার খুব ভালো হয়। তো উনি আমায় মেইলে রিপ্লাই দিলেন। সুতরাং ইন্টারভিউ ৩ টাইপের হতে পারে। একটা তো ফেস টু ফেস, একটা টেলিফোনিক বা ভিডিও কনফারেন্স যেটাই হোক, আর থার্ডলি হচ্ছে মেইলের থ্রু। তো এভাবে আমরা ডেটা কালেক্ট করতে পারি। তার হচ্ছে ডকুমেন্ট এন্ড আর্টিফ্যাক্ট কালেকশন, এটা আর কিছুই না, আমরা যেটা সংস্কৃতের ক্ষেত্রে করে থাকি জেনারেলি। গ্রাউন্ডেড থিওরি ওপেন ইজ অ্যাবাউট মোর দেন অবজারভেশন এন্ড ইন্টারভিউজ। এটাকে গ্রাউন্ডেড থিওরি বলা যেতে পারে, অবজারভেশন বা ইন্টারভিউ থেকে বেশি করা হয় এটাই। কি হয় না, একটা গ্রুপ অফ পিপল এর ক্ষেত্রে, একটা গ্রুপের ক্ষেত্রে কিছু হয়তো ম্যাটেরিয়াল দিয়ে দেখা যেতে পারে বা আমরা লাইব্রেরি ভিজিট করে করতে পারি। আমরা জাস্ট ডকুমেন্ট কালেক্ট করব ইজিলি যদি বুঝতে চাই তো আমরা যেটা ডকুমেন্ট কালেকশন বা বই কালেকশন, ম্যানুস্ক্রিপ্ট কালেকশন, এটা পুরোটাই এর মধ্যে আসে। তো ডেটা কালেক্ট এই ৩ ভাবেই হয়। ইজি প্রসেস, কোথাও কিছু জটিলতা নেই। সবাই এগুলোর সাথে কিছু না কিছু ভাবে পরিচিত। ইভেন যদি যারা এমএ বা গ্রাজুয়েশনের স্টুডেন্ট আছে তারাও যদি যদি রিসার্চও না নিই, নরমালি যখন আমরা একটা ক্লাসে ভর্তি হই, একটা নতুন কোর্সে ভর্তি হই, হয়তো আমি গ্রাজুয়েশন বিএ তে ভর্তি হলাম, আমি সিলেবাস জানি না প্রথমে, তো আমি সিলেবাস জানলাম, সিলেবাস জানার পর জানলাম আমার সিলেবাসে এই বইগুলো আছে। তারপর আমি ওই বইগুলো অর্ডার দেবো বা দোকানে গিয়ে কিনে আনবো, তো সেটাকে ডকুমেন্ট কালেকশন বলা যেতে পারে। এবার হচ্ছে প্রসেসিং এন্ড অ্যানালাইজিং ডেটা। এবার আমার কাছে ডেটা এসে গেছে, এবার আমি কি করব, আমার কাছে যেটা নিয়ে কাজ করব সেই জিনিসটা আমার কাছে এসে গেছে আমার হাতে, এবার আমি কি করব। তো বলা হচ্ছে ডেটা প্রসেসিং is a series of action or steps performed on data to verify, organize, transform, integrated and extract data in an appropriate output form for subsequent use. And methods of processing must be rigorously documented to ensure the utility and integrity of the data. তো ডেটা প্রসেস কিভাবে হয় না, প্রথমেই সরি, হ্যাঁ, ডেটা প্রসেস কিভাবেই হচ্ছে না, প্রথমেই আমি যে ডেটাগুলো কালেক্ট করেছি এবার আমায় ডিসাইড করতে হবে যে আমি ডেটাটা কিভাবে কাজ করব। আমি হয়তো আগে ডিজাইন ছিল, সেক্ষেত্রে আমার মাথায় তো প্ল্যান আছে, সেক্ষেত্রে আমার ডেটাগুলো ভেরিফাই করতে হবে যে আমি যেগুলো অ্যাকচুয়ালি কালেক্ট করেছি এই ডেটাগুলো ঠিক তো, ঠিক আছে, বা সেগুলোকে হয়তো ডেটাগুলো কিভাবে অর্গানাইজ করব, মানে আমি হয়তো যদি আর্টস এর সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যাই, হয়তো এজ হিসাবে দেখা যাচ্ছে, তো আমি সেক্ষেত্রে হয়তো ডাউন টু আপ এজে যাব, সেক্ষেত্রে হয়তো আমি প্রথমে বাচ্চাদের নেব, তারপর বড়দের নেব, তো সেটা আমায় অর্গানাইজ করতে হবে। আমি যেভাবে কাজটা করতে চাই ডেটাটাকে সেভাবে প্রসেস করতে হবে, সেভাবে আমায় অর্গানাইজ করতে হবে, গোছাতে হবে জিনিসটাকে, যে এটার পর এটা হবে, ট্রান্সফর্ম করব, ইন্টিগ্রেটেড করব, এক্সট্রাক্ট করব, যেটা আমার দরকার নেই সেটাকে বাদ দেব, যেটাকে আমার ট্রান্সফর্ম মানে যেটাকে চেঞ্জ করার দরকার চেঞ্জ করব। তো সেভাবে আমি আমার ডেটাটাকে প্রসেস করব, মানে আমি দেখবো আমার ডেটাটা যেটা নেওয়া হয়েছে সেটাকে এবার কিভাবে আমি কাজে লাগাতে পারি। তো আমার ডেটাটাকে কাজে লাগাবার আগে সেটা এই সবকিছু আমরা মানে জাজ করে নেবো যে হ্যাঁ চলো ঠিক আছে কিনা, অর্গানাইজ করব, গুছিয়ে নেবো পুরো জিনিসটা, এন্ড দেন আমরা কি করব না ডেটা অ্যানালাইজ করব, যেটা হচ্ছে রিসার্চের অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে আমার রেজাল্ট আসবে। Involves actions and methods performed on data that help describe facts or dictate patterns, develop explanation, and test hypotheses. এই যে আমি এতক্ষণ ধরে রিসার্চ কোয়েশ্চেন ছিল আমার মাথায়, এই যে আমি হাইপোথিসিস করছিলাম, যা যা কিছু আমার কাছে ছিল, এই সমস্ত কিছু রেজাল্ট আমি ডেটাটা অ্যানালাইজ করার পরেই পাবো। আমার অ্যানালাইজ খুবই দরকার। তাই অ্যানালাইজ মানে হচ্ছে বিশ্লেষণ করা। আমি এবার ডেটাটা বিশ্লেষণ করব, যাদের ল্যাব বেস তারা ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট করবে, যাদের সোশ্যাল সায়েন্স তারা ওই কিছুদিন অবজারভেশনের পরে তাদের যে রিপোর্ট গুলো আসবে সেটা অ্যানালাইজ করবে, সেটা বিশ্লেষণ করবে যে সত্যি কি ইমপ্রুভ করেছে, সত্যি কি খাবার দেওয়ার পরে তাদের ওয়েট গেইন হয়েছে, তো সেভাবে অ্যানালাইজ করা হবে। আমরা সংস্কৃতের ক্ষেত্রে কি করব না, এই যে আমি ডেটা কালেক্ট করলাম, বইগুলো কালেক্ট করেছি, এবার কিন্তু আমায় পড়ে বুঝতে হবে যে হ্যাঁ সত্যি সত্যি মধুসূদন শাস্ত্রী মধুসূদনী বিবৃতিতে কোথায় কোথায় নব্য ন্যায়ের প্রয়োগ করেছেন, ঠিক আছে, যেটা রসগঙ্গাধরে জগন্নাথ বলে গেছেন
তার ছাড়াও ইনি আবার কোথায় কি এক্সট্রা বললেন বা উনি কতটা এক্সট্রা এক্সপ্লেনেশন দিলেন আর সেটা আবার নব্বনায় কোথায় দিলেন, সেটাই হলো ডেটা অ্যানালাইসিস। বা যার ভাষের কথা বলছিলাম যে ভাষ আর মনুস্মৃতি, সে কিন্তু এখানে গিয়ে তার বোঝার সময় চলে আসে, তাকে এক্সপ্লেন করতে হবে তার থিসিসে কি অ্যাকচুয়ালি ভাষার নাটকগুলোতে মনুস্মৃতি যে ধর্মশাস্ত্রের যে যে রুলস আছে কোথায় কোথায় ফলো করা হয়েছে। এক্ষেত্রে পুরোটাই কিন্তু বিশ্লেষণ কাজ হবে, মানে আমার মেন রেজাল্ট এখান থেকেই আসবে। এবার আমাদের যেটা লাস্ট, সেটা হচ্ছে রাইটিং দ্য রিপোর্ট। আমাদের কি হবে না, রিপোর্ট লেখা হবে। তাহলে এখানে আমরা দেখলাম ডেটা প্রসেস হলো, ডেটা অ্যানালাইজ হলো, ঠিক আছে, সমস্ত কিছুর করার পর ডেফিনেটলি আমাদের একটা রেজাল্ট আসলো। এবার আমাদের রিপোর্টে সেটাই করতে হবে, ফাইনালি রেজাল্ট আসবে, এখানে আমাদের গিয়ে রেজাল্টটা লিখতে হবে যে ভাই আমি এইরকম ভাবে কাজ করেছি, ঠিক আছে, এইভাবে ডেটাটা অ্যানালাইজ করেছি, আর তারপর কি হলো, আমার এই রেজাল্টটা বেরিয়েছে, আমার রিপোর্টে ওভারঅল লিখে জমা দিতে হবে। যেটা আমাদের অ্যাকচুয়ালি আমরা সমস্ত কিছু করার পর চ্যাপ্টারাইজেশনের লাস্টেও দেওয়া যায়, আবার কনক্লুশনে গিয়েও কিন্তু আমরা রিপোর্টটা দিতে পারি। মেইনলি আমাদের কনক্লুশন পার্টটাকে আমাদের থিসিসের রিপোর্ট বলা হয়, যেখানে আমরা দিই যে অ্যাকচুয়ালি আমি যে এই এত কাজ করলাম, এই যে এত 4-5টা চ্যাপ্টার লিখে চলে আসলাম, সেখান থেকে আমি কি পেলাম, ঠিক আছে, সেটা কিন্তু একটা আমার ওভারঅল রিপোর্টে লিখতে হয়। সায়েন্সের ক্ষেত্রে তারা যে এক্সপেরিমেন্ট করে যে রেজাল্টটা পায় সেটাকেও রিপোর্টে লেখে, আর্টস এর ক্ষেত্রেও কিন্তু লিখতে হয়, এটা সবাইকার ক্ষেত্রে প্রযোজ্য, এটা মাস্ট, এটা ছাড়া হয় না। তো দেখে নিই কি আছে। A research report is well-crafted document that outlines the process, data, and finding of a systematic investigation. যেটা বললাম সেটাই আর কিছুই নয়। রিসার্চ রিপোর্ট হচ্ছে একটা ওয়েল-ক্রাফট ডকুমেন্টেড একটা ডকুমেন্টেশন করা হচ্ছে, মানে আমি তো কাজগুলো করলাম, তারপর যদি আমি সেটার একটা ডকুমেন্টেশন না করি, তার একটা যদি রিপোর্ট না বানাই, তাহলে কোনো কিছুই লাভ নেই না। তাই বলা হচ্ছে ফাইন্ডিং আ সিস্টেমেটিক ইনভেস্টিগেশন বা প্রসেসিং ডেটা অর ডকুমেন্ট সরি আউটলাইন অফ দ্য প্রসেস ডেটা অর ফাইন্ডিং দ্য সিস্টেমেটিক ইনভেস্টিগেশন। আমি যেগুলো করেছি তার সমস্ত কিছুর ফাইনাল যে রেজাল্ট হলো সেটাকে একটা ডকুমেন্টেশন করা হচ্ছে, একটা রিপোর্ট সাবমিট করা হচ্ছে, সেটাই রাইটিং দ্য রিপোর্ট। আপনি থিসিসের লাস্ট পার্টে এটা করবেন। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সবসময় তাই মনে রাখবেন, এটাই কিন্তু লাস্ট। অনেকেই হয়তো দিতে পারে যে হ্যাঁ তারপর ডেটা অ্যানালাইসিস বা কি, যদি স্টেপ গুলো দেওয়া থাকে সেক্ষেত্রে মনে রাখবেন রাইটিং দ্য রিপোর্টের পর আর কোনো স্টেপ হয় না। এবার কি আছে, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ডকুমেন্ট দ্যাট সার্ভস অ্যাজ a ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট অফ দ্য রিসার্চ প্রসেস অ্যান্ড ইট ইজ টিপিক্যালি considered as an objective and accurate source of information. তো এটাকে যেটা বলছিলাম যে আপনি যে এত কাজ করলেন, সেটাকেই কিন্তু এটাকেই কিন্তু মেনলি পড়ে লোকে জানতে পারবে, অ্যাকিউরেট সোর্স অফ ইনফরমেশন এটাই হবে। আপনি সমস্ত কিছু ডকুমেন্টেশন করছেন রিপোর্টে, তারপর সেটাকে জমা দিচ্ছেন। মানে যদি অ্যাকচুয়ালি যারা হয়তো অনেক ব্যস্ত, যার হয়তো আপনার থিসিস পড়ার অনেক সময় নেই, সে যদি কনক্লুশনটাও পড়ে সেটাতেও সে যেন বুঝতে পারে যে আপনি কি কি কাজ করেছিলেন আর তারপর আপনার রেজাল্ট কি বেরিয়েছে, এন্ড ইন ফিউচার আপনি কি মানে মানুষের কিভাবে কাজে লাগবে। তো রিপোর্টটা যেন এরকমই হয়, রিপোর্টটা যেন এভাবে সিস্টেমেটিক হয় যেটাতে আপনার একটা ওভারঅল রিপোর্ট দেওয়া থাকে, একটা ফাইনাল কনক্লুশন লেখা থাকে, ওভারঅলও ঠিক না, একটা ফাইনাল কনক্লুশন যেন এখানে দেওয়া থাকে। তো এই গেল আমাদের রাইটিং দ্য রিপোর্ট। আবার আমি হাইপোথিসিসে আসি, বলেছিলাম যে হাইপোথিসিসটা একটু পড়াবো। আমি আশা করি এই পার্টগুলোতে কিছু কোয়েশ্চেন নেই। তো যদি থাকে আমি 10-15 মিনিট পর থেকে কোয়েশ্চেন নেব, চিন্তা করবেন না, আমি কোয়েশ্চেনে এসে যাব। তো হাইপোথিসিস কি, এবার আগেই বললাম হাইপোথিসিস আর কিছুই নয়, অনুমান করা। আমরা কিরকম অনুমান করব, কি করব না করব সেটা আর একটু জাস্ট ডিটেল, কারণ একদিন কোশ্চেনও ছিল, আর অ্যাকচুয়ালি নেটে প্রচুর কোশ্চেন আসে হাইপোথিসিস থেকে, আর আমরা বুঝতে পারি না অনেক সময়। মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় হাইপোথিসিস জিনিসটা এরকম, যেটা টার্মটা একটু জটিল, মানে আমরা না জেনেই ভাবি হাইপোথিসিস, বাবা এত বড় হাইপোথিসিস টাইপের আর কি। থিসিস তো আমরা জানি, আবার হাইপো জিনিসটা কি, ঠিক আছে। তো আমাদের মাথায় এরকম নামটা শুনে একটু যেন জটিলতা বোধ হতে থাকে, আর তারপর আমাদের মনে হয় যে ভাই আমি এই জিনিসটা জানি না, আমি তো মনে হয় আমার রিসার্চের ক্ষেত্রে এটা করিনি, ঠিক আছে, বা আমার এই আবার কি হয়, মানে হয়তো কেউ জিজ্ঞাসা করলো যে আচ্ছা আপনার হাইপোথিসিস কি ছিল রিসার্চের, বা একটু হাইপোথেটিক্যালি চিন্তা করুন তো, অনেকেই বলে হাইপোথেটিক্যালি একটু চিন্তা করুন তো এটা কি হতে পারে। রিসার্চের ক্ষেত্রেও নয়, হয়তো জাস্ট নর্মালি একটা কারোর সাথে কথা বলছেন,
হাইপোথেটিক্যালি ভেবে দেখুন। তো আমরা তখন ভাবি হাইপোথেটিক্যালি ভেবে দেখুন মানে কি, অ্যাকচুয়ালি একটা অনুমান, জাস্ট মানে বলে জাস্ট এক্সাম্পল ভেবে দেখুন, সে টাইপের একটা অনুমান করুন যে কি হতে পারে, ঠিক আছে? তো আহ কি সেটা? A supposition or proposed explanation made on the basis of limited evidence as a starting point for further investigation. বলা হচ্ছে যে এটা একটা, দেখুন আগের যে হাইপোথিসিসের এক্সপ্লেনেশনটা দিয়েছিলাম, আসি ওই স্লাইডে। একটু টাইম লাগবে, জাস্ট 1 মিনিট। হুম, দেখুন হয়তো দেখে থাকবেন, এটা অনেক বড় ভাবতে পারেন, এটা আলাদা ওটা আলাদা, দুটো কিন্তু অ্যাকচুয়ালি একই জিনিস, দুটোর মধ্যে কিছু পার্থক্য নেই। এক্ষেত্রে আমি বলেছি, ওক্ষেত্রে আমি আরো সোজা করার জন্য আরো শর্টে দিয়েছি, আর কিছুই নয়, ঠিক আছে? হুম হুম বাস। তো হাইপোথিসিস এখানে যেটা শর্টে লেখার জন্য বলেছি, এ সাপোজিশন, সাপোজ আমরা কিছু করছি, অর প্রপোজড এক্সপ্লেনেশন, বা কোন একটা এক্সপ্লেনেশন যেটাকে আমি প্রপোজ করছি, আমি প্রপোজাল দিচ্ছি, ঠিক আছে, made on the basis of limited evidence as a starting point for further investigation। আমার কাছে খুব বেশি এভিডেন্স নেই, আমার কাছে একটা লিমিটেড কিছু এভিডেন্স আছে, যেটার উপর আমি বেস করে একটা অনুমান লাগাচ্ছি, যে অনুমান করছি যে ফিউচারে গিয়ে আমি যদি কাজ করি এটাতে আমি কিন্তু সাকসেসফুল হব। আমি যদি করোনাকে নিয়ে আবার এক্সাম্পলে, করোনাই আমাদের ট্রেন্ড এখন, তো তাই ট্রেন্ডের উপরই কাজ করা উচিত। তো যদি করোনাকে নিই, যখন করোনার মেডিসিনটা আবিষ্কার হচ্ছিল না, আমরা জানি সবাই কত চিন্তায় ছিল, বড় বড় সায়েন্টিস্টদের ঘুম উঠে যাচ্ছিল যে এর ভ্যাকসিন তৈরি করা যাচ্ছে না। ইভেন এখনো পর্যন্ত ভ্যাকসিন হওয়ার পরেও লোকের করোনা হচ্ছে। ইভেন কাল আমি দেখলাম একটা রিসার্চ এসছে, যে আই থিঙ্ক ল্যান্ডমার্ক রিপোর্ট অর সামথিং, ল্যান্ডসেট রিপোর্ট, ইউএস এর একটা জার্নালের রিপোর্ট এসছে, যে করোনা অ্যাকচুয়ালি সংক্রমণ থেকে বাড়েই না। মানে আমরা যেটা বলছিলাম, করোনা সরি সংক্রমণ যেটা হয়, করোনার সংক্রমণ এই যে আমরা বলছিলাম হ্যান্ডশেক করলে, বা হয়তো হাঁচি কাশি, বা কারুর কাছাকাছি এসে গেলে, বা মানে যেটাতে আমরা কারুর বাড়ি যাওয়া বন্ধ করছিলাম, ঠিক আছে, মানুষ বাহিত হচ্ছিল, সেটা কিন্তু নয়। এটা কমপ্লিটলি রং। করোনা একমাত্র বাতাসে ছড়ায়, যেটা কালকের ইনভেস্টিগেশন আমি যেটা পড়ছিলাম আর কি একটা পেপারে। আমি জানি না কতটা অথেন্টিক, বা এখনো আমাদের কাছে এটা পুরো ফুল প্রুফড আসেনি, বাট কিছু সায়েন্টিস্ট এটাই রিসার্চ করে বলেছে বাতাসে সংক্রমণ হয়, এটা আমরা পাচ্ছিলাম কিছুদিন ধরে, যে করোনা বাতাসে ছড়ায়। বাট কাল যেটা দেখলাম সেটা আরো বেশি শকিং, কি আমরা যেটা ভাবছিলাম যে এই হাঁচি কাশি বা কারুর হয়তো হ্যান্ডশেক করলে এইভাবে ছড়াচ্ছে, সেটা কিন্তু কমপ্লিটলি রং। করোনা একমাত্র একমাত্র কি না বাতাসে ছড়ায়, আর কিছুর দ্বারা ছড়ায় না। তো এবার ভাবুন, আমরা যে এত কিছু ভাবছিলাম, হয়তো মানুষ ভাববে মাস্ক পরাটা, মাস্ক কিন্তু বাতাসে ছড়ালেও আমাদের পরতেই হবে, সেটা অন্য জিনিস। বিনা মাস্ক পরে ঘুরবেন না, ওটা অন্য জিনিস, কমপ্লিটলি ডিফারেন্ট। বাট এই ছড়ানোটা ভাবছিলাম, আর আমার কথার উপর বিশ্বাস করে আবার এই হ্যান্ডশেক এসবও করতে যাবেন, এটা জাস্ট একটা রিসার্চ, এখনো ফুললি প্রুভ নয়। যদি এটা ফুললি প্রুভ হয়ে যায়, দেখবেন নিউজ চ্যানেল গুলো আগে দিচ্ছে, ঠিক আছে, ওই রিসার্চের আমি বলার আগেই। আমার চাইতে নিউজ অনেক বেশি অ্যাডভান্স, আমি জাস্ট পড়েছি সেটাই বলছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, যখন এইসব জিনিসগুলো বেরোয়নি, তখন করোনার যে রিসার্চটা শুরু হচ্ছিল, তখন তারা জাস্ট ভেবেছিল যে এভাবে যদি কাজটা করা হয়, বা যারা ভ্যাকসিনটা আবিষ্কার করলো তারা ভাবলো যদি এই কেমিক্যাল গুলো বা এই টাইপের মেডিসিন গুলোকে মেশানো হয়, এটা কিন্তু করোনার জন্য এফেক্টিভ হবে, করোনার ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করবে। তো তারা একটা প্রপোজড এক্সপ্লেনেশন দিয়েছিল, তারা বলেছিল যে এটা আমরা করে দেখতে পারি, একটা অনুমান লাগিয়েছিল। তো প্রথম সেরকম একটা অনুমান লাগিয়ে তারা জাস্ট রিসার্চ করা শুরু করলো, তারা ভাবতে শুরু করলো। তারপর কি হলো না, যখন তারা 4-5 জনের উপরে টেস্ট করলো, দেখলো যে হ্যাঁ সত্যি তো এদের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এদের সাথে যদি এদের করোনা হচ্ছেও, তবু কিন্তু করোনার এদের কাবু করতে পারছে না, কিছু প্রবলেম হচ্ছে না। তখন হয়তো তারা দেখালো যে আমরা যে হাইপোথিসিসটা করেছিলাম, আমরা যে প্রপোজড এক্সপ্লেনেশনটা দিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের সাকসেসফুল মনে হচ্ছে। সেক্ষেত্রে আমরা 5 জনের উপর টেস্টটা যেটা করেছিলাম, সেটা আমরা আরো 100 জনের উপর টেস্ট করতে চাই। হয়তো 100 জনের উপর টেস্ট করার পরে যখন তারা সাকসেস হলো, তখন কি করা হলো, আমাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে, তাই না? তো তারা শুরু করেছিল হাইপোথিসিস দিয়ে, একটা অনুমান দিয়ে, যে আমরা যদি কাজটা করি, আমরা যদি এইভাবে একটা, এই যে ওষুধটা আবিষ্কার হচ্ছে, বা
কোভ্যাক্সিন হোক চাই কোভিশিল্ড হোক, যেভাবেই তারা তৈরি করেছে যা কিছু দিয়ে, তারা ভাবলো যদি আমরা এটা লোকজনকে দিয়ে থাকি তাহলে তারা কিন্তু করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্ড এখন এটা আমাদের কাছে প্রায় 95% শিওর হয়ে গেছে যেগুলো আমাদের শরীরে অ্যান্টিবডি সত্যিই তৈরি করছে। ঠিক আছে, 5% আমি কেন বাকি বলছি সেগুলো অনেক সায়েন্সের ব্যাপার, যে এখনো অনেক কিছু বাকি আছে, আমরা আরো ডে বাই ডে আরো অনেক কিছু হয়তো জানতে পারবো। বাট 95% জানা গেল যে এই যে ওরা হাইপোথিসিসটা করেছিল এটা কিন্তু ফাইনালি প্রুভড হলো, রেজাল্টটা আমাদের কাছে আসলো। তো এভাবে অনুমান দিয়ে শুরু করা হয়েছিল, আর তারপর অনুমান দিয়ে অনুমানটা একটা রেজাল্ট পাওয়া গেল, তো এটাকে হাইপোথিসিস বলা হবে। সেক্ষেত্রে আমরা রিসার্চের ক্ষেত্রেও কিছু ভ্যারিয়েবলস গুলো দিয়ে হাইপোথিসিস করবো, আমরা অনুমান করবো, আমরা যদি এগুলো পড়ি আমরা ফিউচারে এই রেজাল্টটা পেতে পারি। কখনো রেজাল্ট আসে কখনো আসে না। এই যেমন আমি বলছিলাম এক্সপেরিমেন্টটা যে শুরু করেছিল, এটা তো নয় যে তারা একদিন করে আর সাকসেস হয়ে গেল। আমরা দেখছিলাম যে যখন ফার্স্ট ওয়েভ শেষ ছিল সেই সময়টাতে কোনো সায়েন্টিস্টই ওষুধ বার করতে পারছিল না। বার করতে পারছিল না মানে কি তারা টেস্ট করছিল না? ডেফিনেটলি তারা টেস্ট করছিল, হাইপোথিসিস তারা তখনও করেছিল, বাট কি হচ্ছিল না, হাইপোথিসিসটা সাকসেসফুল হচ্ছিল না, হাইপোথিসিসটা গিয়ে কাজে দিচ্ছিল না, মানুষের মধ্যে এটা এফেক্ট হচ্ছিল না, সুতরাং হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যাচ্ছিল বারবার। পরে যখন কোভিশিল্ড বা কোভ্যাক্সিন এগুলোর জন্য যেগুলো অ্যাপ্লাই করা হলো সেটাতে তারা সাকসেসফুল হলো। তো হতে পারে হাইপোথিসিস সাকসেসফুল হতে পারে, আবার হতে পারে হাইপোথিসিস রিজেক্টও হতে পারে, সেটা ডিপেন্ড করে। ঠিক আছে, এবার দেখি আমাদের হাইপোথিসিসের পার্ট। দুটো হাইপোথিসিস দুই টাইপের আছে। প্রথম হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, সেকেন্ড হচ্ছে নাল হাইপোথিসিস। তো আমরা হয় নাল হাইপোথিসিস করব, নাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস করব। এই যেটা আমি বলছিলাম যে হতে পারে আমার থিসিসটা একসেপ্ট হতে, সরি আমার হাইপোথিসিসটার রেজাল্ট পজিটিভ আসতে পারে, আবার নেগেটিভও আসতে পারে, মানে রিজেক্টও হতে পারে। তো যদি আমার পজিটিভ আসে সেটা হবে অল্টারনেটিভ হাইপোথিসিস। আমি যে হাইপোথিসিসটা করছি সেটা যদি অ্যাকচুয়ালি প্ল্যান হিসাবে যায় সেটা হবে অল্টারনেটিভ হাইপোথিসিস। আর যদি সেটা না হয়, যদি আমার হাইপোথিসিস আমি যেটা পরিকল্পনা করেছিলাম, আমি যেটা গেস ওয়ার্ক করেছিলাম সেটা যখন আমার রিজেক্ট হচ্ছে, মানে সেটা যখন আহ সাকসেসফুল হচ্ছে না, তখন তাকে বলা হবে নাল হাইপোথিসিস। হ্যাঁ, তো অল্টারনেটিভ হাইপোথিসিস বলা হচ্ছে অ্যান অল্টারনেটিভ হাইপোথিসিস, অ্যাকচুয়ালি হাইপোথিসিসটা লেখা উচিত ছিল, যাই হোক এটা মিস হয়ে গেছে আমার, এখানটায় হাইপোথিসিস অ্যাড হতো। অ্যান অল্টারনেটিভ হাইপোথিসিস ইজ দ্য অপোজিট অফ হোয়াট ইজ স্টেটেড ইন দ্য নাল হাইপোথিসিস অ্যান্ড ইজ দেন ডিফাইন্ড। কেন এটা নাল হাইপোথিসিসের অপোজিট বলা হয়েছে সেটা আমি বলছি, একটু জাস্ট টাইম নিন, আগে এটা পড়ে নিই। when a researcher believes that there is no relationship between two variables, আমি বারবার করে বলছিলাম যে হাইপোথিসিসে দুটো জিনিসের রিলেশন করা হয়, দুটো অনুমান করা হয় যে আমি কি রেজাল্ট পেতে পারি। ঠিক আছে, তো তাই কি হবে না, যখন there is no relationship between two variables, যে ভ্যারিয়েবলস গুলো আছে যার দুটোর মধ্যে কোনো রিলেশনশিপ খুঁজে পাওয়া যাবে না, তখন or there is lack of information to state the scientific hypothesis, বা প্রুভ করার ক্ষেত্রে কিছু ইনফরমেশনের শর্টেজ দেখা যাবে, ল্যাকিং পার্ট আসবে, সেক্ষেত্রে কি হবে না, নাল হাইপোথিসিস হবে। নাল হাইপোথিসিস আমাদের এটাই মনে রাখতে হবে যখন কোন একটা হাইপোথিসিস রিজেক্ট হয়। ক্ষেত্রে আমি অ্যানোটেশনটা নিই তাহলে আমাদের সুবিধা হবে। হুম, আমি যদি একটা কাজ করছি, ঠিক আছে, অ্যাকচুয়ালি নাল হাইপোথিসিস তো অনেক সময় বলা হয় এইচ ও, যদি বাই চান্স কোয়েশ্চেন পান এইচ ও হাইপোথিসিস, আমাদের বুঝে নিতে হবে নাল হাইপোথিসিস, আর এটাকে বলা হয় H1। এটা ও কিন্তু, হ্যাঁ, জাস্ট এক মিনিট। এটা বলা হয় HO। তো এই যে আমাদের HO বা নাল হাইপোথিসিস আছে, জাস্ট এক সেকেন্ড, একটা সেকেন্ড আমার টাইম দেবেন, আমার ল্যাপটপের চার্জ একটু প্রবলেম হয়েছে, জাস্ট এক মিনিট আমি আসছি। হ্যাঁ, আমার সাউন্ড পাবেন না।
হ্যাঁ, ল্যাপটপের চার্জ ডাউন হয়ে গেছিল, সরি। তো ব্যাপারটা হচ্ছে যে যে এই নাল হাইপোথিসিস এর ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা যখন একটা রিসার্চ করছি আর তার রেজাল্টটা আমরা পজিটিভ পাচ্ছি না, আমরা যে অনুমানটা করেছিলাম সেটার রেজাল্ট কি আসছে, নেগেটিভ আসছে, ঠিক আছে, মাইনাস রেজাল্ট আসছে আমাদের, সেটাই হচ্ছে নাল হাইপোথিসিস। আমি একটা অনুমান করলাম যে ওই যেটা বলছিলাম করোনার যে আগের ওষুধগুলো আবিষ্কার হয়েছিল, তারা যে অনুমানটা তারা আগে যে টেস্ট গুলো করছিল, তারা যে অনুমানটা করে টেস্ট করছিল সেটা বারবার রিজেক্ট হয়ে যাচ্ছিল, যেটা বারবার রিজেক্ট হয়ে যাচ্ছিল, মানে যখনই দেখছিল কারোর উপর টেস্ট করছিল, দেখলো যে না, অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, ঠিক আছে। সুতরাং এই যে ভ্যারিয়েবলস গুলো, মানে এই যে একটা করোনা যদি একটা ভ্যারিয়েবল হয়, করোনার ভাইরাস, সেকেন্ড ভ্যারিয়েবল হবে যাদের উপর টেস্ট করা হচ্ছে, মানে মেডিসিনটা অ্যাকচুয়ালি, মেডিসিন আর মেডিসিনটার সাথে যাদের উপর টেস্ট করা হচ্ছে, তাই না, যাদের উপর টেস্ট করা হচ্ছে। তো যখনই দেখা গেল যে করোনার সাথে এই মেডিসিনটা এই মানুষগুলোর উপর এফেক্ট করতে পারছে না, অ্যান্টিবডি তৈরি করতে পারছে না, তখনই বোঝা হচ্ছে যাচ্ছে যে এই দুটোর মধ্যে কোনো রিলেশন নেই, মানে এর সাথে এর কোনো রিলেশন নেই বা এর সাথে এর কোনো রিলেশন নেই, পুরোটাই ভুল। যে রিলেশনটা স্থাপন করার চেষ্টা করা হচ্ছিল সেটা কিন্তু ভুল। তাই এখানে বলা হচ্ছে দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন দ্য টু ভ্যারিয়েবলস। এবার যদি এই রিসার্চটা করতে গিয়ে দেখা গেল যে না, আমি যেটা করেছিলাম, মানে যখন আমাদের এই কোভিশিল্ড কোভিন এগুলো এসে গেল, যেটা দেখা গেল না সত্যিকারের অ্যান্টিবডি তৈরি করছে, তখন কি হবে, সেটাকে বলা হবে H1 হাইপোথিসিস বা অল্টারনেটিভ হাইপোথিসিস, ঠিক আছে। তখন সেটা আমাদের বুঝতে হবে যে এটাই হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, মানে এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের রেজাল্ট আসছে পজিটিভ, সেক্ষেত্রে যে দুটো ভ্যারিয়েবলস আছে, দুটো ভ্যারিয়েবলস এর মধ্যে রিলেশন কিন্তু আমাদের হচ্ছে, পজিটিভ আসছে, ঠিক আছে, আমাদের রিলেশন এসেছে, দুটোর মধ্যে রিলেশন আছে, স্থাপন করা যাচ্ছে, সেটাই হবে অল্টারনেটিভ হাইপোথিসিস। এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখার বিষয়, যখন রিসার্চ করা হয়, রিসার্চ কিন্তু নাল হাইপোথিসিস দিয়ে, মানে হাইপোথিসিসটা টেস্টিং করা হয় নাল হাইপোথিসিস দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি, এটা নয় যে অল্টারনেটিভ হাইপোথিসিস মানে প্রথমেই ভাবা হয় যে হ্যাঁ চলো পজিটিভ রেজাল্ট পাবোই বা কিছু, সেটা নয়। এই রিলেশনটা স্থাপন করতে গিয়ে এই রিজেকশনটা ভেবে বা রিজেকশন দিয়েই কিন্তু এই অল্টারনেটিভ হাইপোথিসিসে পৌঁছানো যায়। এই যে বললাম যে বারবার যখন করোনা টেস্ট হচ্ছিল, আমি যদি সিধা এক্সাম্পল নিই, ইজি এক্সাম্পল, প্রথমে কিন্তু আমাদের রিজেকশন এসেছিল, আমাদের রিলেশন পাওয়া যায়নি, আর সেভাবে টেস্ট করতে করতে আমাদের একদিন এটা ফুল প্রুভ হলো যে না, এবার রিলেশন পাওয়া যাচ্ছে। তো নাল হাইপোথিসিস দিয়ে শুরু হয়েছিল আর সেটা অল্টারনেটিভ হাইপোথিসিসে গিয়ে পৌঁছালো। রিসার্চের ক্ষেত্রেও এরকম হয় যে প্রথমে আমরা যেরকম ভেবে থাকি হয়তো অনুমানটা ঠিক হয় না, বাট ধীরে 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 সেটা কি হয়, আহ, মানে তার উপর স্টাডি করতে করতে বা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে করতে সেটা গিয়ে অল্টারনেটিভ হাইপোথিসিসে পৌঁছায়, মানে আমার অনুমানটা একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যেখান থেকে অনুমানটা আমার সঠিক হবে। আমার প্রথম অনুমানটা ঠিক নাও হতে পারে, খুবই কম যে আমার প্রথম অনুমানটাই হয়তো গেস ওয়ার্ক আমার ঠিক হয়ে গেল, এটার চান্স অ্যাকচুয়ালি খুব রেয়ার, মানে 20% হয়তো লোকের ক্ষেত্রে হয় না, ঠিক আছে, এইটার ক্ষেত্রে হয়তো 20% দেখা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে যাদের মানে এই বাকি যে 80% আমি যদি নিই, 80% কিন্তু ওই রিজেকশন থেকে আসে। আপনারাও দেখে থাকবেন, আমাদের যদি নিজেদের লাইফকেই দেখি, আমরা লাইফে প্রচুর টাইম রিজেক্ট হই, যখন আমরা মোটিভেশন কোথা থেকে আসে, আপনি যদি ফেলিওর না হন সাকসেস আসে না। খুবই কম লোক আছে যারা একদম হ্যাঁ চলো প্রথমেই প্রচুর সাকসেস পেয়ে গেল, একদম সেই বলা হয় যে পন্ডিতরা জগন্নাথকে নিয়ে জন্মগত প্রতিভার মতো আর কি, জন্মগত আমাদের লাক নিয়ে এসছে, সেটা একটা অন্য জিনিস হয়। এবার তার ক্ষেত্রেও দেখা যায় সে প্রচুর স্টাডি করে বা কিছু না কিছু আছেই, আমরা হয়তো পুরোটা জানি না, বাট আমরা শিখি কোথা থেকে, ফেলিওর থেকে। তো সেই নাল হাইপোথিসিস হচ্ছে ফেলিওর আমাদের, ঠিক আছে, আর সেই ফেলিওর থেকে যখন আমরা সাকসেস হচ্ছি সেটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। আপনি যদি নেটের এক্সাম্পলই নেন, হয়তো যাদের এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স আছে, হয়তো আপনি এক্সাম দিয়েছেন, পাস করেননি, বাট আপনি যে এখন পাস করলেন, আপনার তখনই মনে হলো কি এমন আছে পরীক্ষাটাতে যে আমি পাস করছি না, আমাকে ভালো করে এবার পড়তে হবে। হয়তো আপনি বিদ্যাচর্চায় অ্যাডমিশন নিলেন ওই জন্য যে না আমি করিনি, এবার আমায় করতে হবে। আপনার প্রথম হাইপোথিসিসটা ছিল আমি নিজে পড়েই করে নেব, ঠিক আছে। তো আপনি নিজে পড়তে গেলেন, হয়তো ফেলিওর হলেন, সব ক্ষেত্রে হয় তা নয়, সাকসেস ডেফিনেটলি হতে পারে না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আপনার মনে হলো যে না, হচ্ছে না, সুতরাং আপনি আসলেন বিদ্যাচর্চায়, এরপর আপনি কোয়ালিফাই করে গেলেন, তখন আপনার যে হাইপোথিসিসটা লাগিয়েছিলেন সেটা অল্টারনেটিভ হাইপোথিসিস হবে। আমি আশা করি জিনিসটা বোঝা গেছে।
তো সেক্ষেত্রেও আমরা যদি দেখি, আমরা অ্যাকচুয়ালি ফেলিওর না হলে সাকসেস হয় না, যেটা আমি বলছি। আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু ফেলিওরিটি আছে, কিছু কিছু জায়গায় আমরা ফেলিওর হয়েছি, তবে গিয়ে আমরা আরো বেশি কি বলবো, সিচুয়েশনের বিরুদ্ধে আরো বেশি আমরা স্ট্রং তখনই হই যখন আমাদের এই ফেলিওরের এক্সপিরিয়েন্সটা থাকে। নাহলে প্রতিটা জিনিস ভীষণ স্মুথ হয়ে যায়, আর পরে গিয়ে আমাদের মেন অ্যাকচুয়াল লাইফে প্রচুর ডিফিকাল্টিজ ফেস করতে হয়। ইভেন আমরা যদি দেখি, মানে আমাদের কাছে যে এক্সাম্পল গুলো দেওয়া হয়, রামায়ণ মহাভারত, আমরা দেখেছি যে তাদের লাইফে কত কষ্ট করতে হয়েছে, কি হয়েছে। তো সমস্ত কিছু কিন্তু ফেলিওরের পরেই সাকসেস আছে, এটা সবাই বলে যে ফেলিওর থেকেই আসে সাকসেস। ঠিক আছে, তো এই নাল হাইপোথিসিস আর নাল হাইপোথিসিস আর কিছুই না, যে আমাদের রিজেকশন সেটা, আর সেটা করতে করতে আমরা অল্টারনেটিভ হাইপোথিসিসে পৌঁছাই, আমরা একটা ফাইনালি একটা জায়গায় পৌঁছাই। ঠিক আছে, আমার মনে হয় এটা বোঝা গেল। আহ জিনিসটা ইজি হলো আমার মনে হয়, অনেক কিছু বললাম। হ্যাঁ, তাহলে এই কোয়েশ্চেন গুলোতে পরে আসছি, আগে দেখে নিই আপনাদের কি কোয়েশ্চেন আছে, তারপর যদি টাইম থাকে তো আমি আগের দিনের যে কোয়েশ্চেন গুলো বলেছিলাম সেটা করব। আমি আপনারা হ্যান্ড রেজ করুন, আমি নাম বলবো, সেক্ষেত্রে হ্যাঁ দেখে নেব। ঠিক আছে, হ্যান্ড রেজ করুন একটু। হ্যাঁ, একটা হ্যান্ড রেজ হয়েছে, রিতিন বিশ্বাস। আচ্ছা, আপনাকে দেখুন আমি আস্ক টু আনমিউট করেছি, আপনি একটু, হ্যাঁ আনমিউট করা হয়েছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ আমি রতিন নমস্কার। বিশ্বাস বলছিলাম। হ্যাঁ বলুন। আহ, যেটা আমি মানে রিসার্চে অ্যাডমিশন নিয়েছি, মানে পিএইচডি হুম একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। হুম হুম তো এবার আমি কিছুই জানি না রিসার্চ সম্পর্কে, খুব একটা ধারণা ছিলও না। যেটুকু নেট পাস করতে গিয়ে হ্যাঁ হ্যাঁ পড়েছি, সেটা হ্যাঁ জাস্ট একটা মানে কি বলবো, একটা স্ট্র্যাটেজি ছিল হুম হুম যে হুম আমি এগুলো বেসিক করব, এগুলো হুম থেকে হুম আমি পাস করে নেবো, ওগুলো হুম আমার না হলেও হবে। হুম হুম তো হুম এখন যখন পিএইচডি করতে যাচ্ছি, তখন ধরুন একটা আপনি যেটা বললেন যে একটা ফার্স্টে মানে রিসার্চ প্রবলেম হুম তৈরি করতে হবে, একটা টপিক নিতে হুম হবে। তো হুম একটা হুম টপিক নিয়েছি। তো হুম টপিকটা হচ্ছে প্রবোধ চন্দ্রোদয় নাটক। হুম হুম তো এবার পরবর্তীতে অনেকে বলছে যে যে এই টপিকটার উপরে তো অনেক কাজ হয়েছে, তুমি এই টপিকটা কেন নিলে? হুম হুম তুমি এমন কিছু একটা টপিক নিতে যেটার উপরে কোনোদিন কাজই হয়নি, তাহলে হ্যাঁ একটা মানে ভালো হতো। তো আমি বলতে চাইছি ম্যাডাম, ধরুন আপনি যেটা বললেন যে আমি একটা টপিক নিয়েছি যেটার উপরে অনেক কাজ হয়েছে, কিন্তু হুম যেগুলোর উপরে কাজ হয়নি একদম সেইগুলোর উপরে যদি আমি ফোকাস করি, তাহলে সেটা কি খুবই মানে ফ্রুটফুল হবে? আমি বলতে চাচ্ছি এই যে ধরুন একটা টপিকে, আমি একটা টপিকের উপর প্রচুর কাজ হয়েছে, হুম তো হুম আমাকে বারংবার বলা হচ্ছে যে চর্বিত চর্বণের মতো একই জিনিস কেন বলা আপনি হবে? তাদের তো এটার জিজ্ঞাসা উপরে করবেন কিরকম যে সংস্কৃতে ইম্প্যাক্ট কোন কি করে বিষয়টা পড়ে? কাজ হয়নি, আপনি তাকে যেই বলুক কথাটা আপনি এটাই জিজ্ঞাসা করবেন, সংস্কৃতে কোন বিষয়টার উপর কাজ হয়নি। আপনি যেহেতু প্রবোধ চন্দ্রোদয় বললেন, তো সংস্কৃতি আছে, আপনি এটাই বলবেন যে কোন বিষয়ের উপর কাজ হয়নি। আর রিসার্চ মানেই তো কাজ হয়েছে, তার উপরে আমি নতুন কিছু বার করব, তাই না? হ্যাঁ, সেটাই জানি, তো ইম্প্যাক্ট পড়ছে, আমারও খারাপ লাগছে যে আমার ওটা হয়, কি শুনুন, আমাকে ওটা কি আপনাকে চিরকাল বলবে। আপনি এখানে যাদের রিসার্চ এক্সপিরিয়েন্স আছে বা আজকে যারা করছে, মানে এখানে বিদ্যাচর্চার যারা আছেন আর কি স্যার, তারাও জানেন যে এটা সবাইকে শুনতে হয়। আপনি যে মুহূর্তে আপনার কিছু অ্যাকচুয়ালি পার্টিকুলার কিছু লোক থাকবে যে আপনাকে দেখলেই জিজ্ঞাসা করবে, আচ্ছা তোর টপিকটা কি, ঠিক আছে, বা তোমার টপিকটা কি, বা হুম আপনার হুম টপিকটা কি, হুম আপনি যে বললেন না, হুম। উনি কিন্তু আপনার ডিমোটিভেট করার জন্য, আরে ওর উপর তো প্রচুর কাজ হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, এরকম আর বলছে। সেটা আজ বলে নয়, সেটা আপনাকে শুনতে হবে আপনি ডিগ্রি পাওয়ার দিন পর্যন্ত। ঠিক আছে, এটা তো কিন্তু আমার মানে মনে আপনি, হয়েছে ম্যাডাম, ম্যাডাম যদিও আমি এটা একটু মানে শেয়ার করছি, আমিও হ্যাঁ, একটা কলেজে পড়াই, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হুম হুম সংস্কৃতের। হুম 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 তবু আপনার ক্লাস করে আমি অনেক কিছু শিখেছি, আমি শিখতে হুম চাই। হুম হুম, কারণ শেখার তো শেষ নেই। হ্যাঁ নিশ্চয়ই। তো সেক্ষেত্রে ধরুন এই যে মানে অনেকটা আমি বুঝেছি যে পিএইচডি মানে একটা প্রমোশনের একটা চক্কর, যে আমার মাইনেটা বেড়ে যাবে, পিএইচডি এই জন্য পিএইচডি করছে। তো এটা কি ঠিক না, এথিক্সের এটা হিসেবে যে ঠিক নয়। যে এটা আমার যে শুধু ভেবে কাজ করছে প্রমোশনের সে জন্য ভুল। পিএইচডি করব? না, এটা ভুল। আমি অন্যজন একজনের থিসিস ধরুন আরেকজন লিখে দিচ্ছে, নামটা পিএইচডিটা তার হচ্ছে, কিন্তু থিসিসটা অন্য কেউ লিখে দিচ্ছে। তো এইগুলো কি ঠিক ম্যাডাম? শুনুন, মানে আমার খুব আপনাকে একটা খারাপ লাগে। এক্সাম্পল দিচ্ছি। আমি যখন হ্যাঁ হ্যাঁ। অমৃতা জয়েন করলাম, নতুন আমি জাস্ট দুই হুম চার হুম মিনিটে বলবো, কারণ আরো কোয়েশ্চেন আসতে পারে, তাদের কোয়েশ্চেন গুলো হুম নিতে হুম হবে। আমি হুম হুম যখন হুম। অমৃতা জয়েন করেছি, যখন আমার পিএইচডি ডিগ্রি হলো, আমাদের ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি সবাই ইয়াং ছিল, সবাই ইয়াং, মানে যে আচ্ছা আচ্ছা। যার বেশি এক্সপিরিয়েন্স, ওনার 30 বছর বয়স ছিল সেই মুহূর্তে।
ঠিক আছে? হুম, 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 তো মানে হুম, ওটাই হুম, হুম, হাইয়েস্ট এজ, কারণ ওখানে জেনারেলি ২-৩ বছর করার পরে সবাই প্রাইভেট ইউনিভার্সিটি তো কোথাও না কোথাও চলে যায়। তো বেশি এক্সপেরিয়েন্স থাকে না হ্যাঁ, হ্যাঁ, ৩-৪ হ্যাঁ। বছর। তো তারপরে আরেকজন ছিলেন যিনি আমার অ্যাকচুয়ালি সিনিয়র, বাট উনার এজ ছিল সেই মুহূর্তে ২৫ বছর বয়স। মানে উনি আমার থেকে জুনিয়র। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। এবার যেদিন আমার পিএইচডির ভাইবা আমি মানে ডিফেন্স হয়ে গেল, আমি ফিরে এসেছি, তখন আমায় উনি বলছেন শুনিয়ে, মানে উনার তখনও পিএইচডি জাস্ট ফার্স্ট ইয়ার জয়েন হয়েছে। তো উনি আমায় শুনিয়ে বলছেন যে, "আজকাল তো ম্যাডাম যা রিসার্চ হচ্ছে, কেউ কারুর লিখে দিচ্ছে, কেউ হুম, কপি হুম, করে হুম। নিচ্ছে।" তো আমি বললাম, "স্যার আমি সেটা তো জানি হচ্ছে। কিন্তু আপনার যদি নিজের মনের মধ্যে একটা আত্মা বলে জিনিস থাকে, আপনি যদি নিজের মধ্যে ফেস করেন, আপনার কি সেটা ভালো লাগবে? তো যদি আপনার মধ্যে ওই কনসাসনেস টা আছে যে আপনি একটা কাজ করছেন আর সেটা ফেয়ার ভালোভাবে করবেন, তাহলে ডেফিনিটলি আপনি কাউকে দিয়ে লেখাবেন না। যে আপনি নিশ্চয়ই। যা পারবেন নিজের থেকে লিখবেন, সেক্ষেত্রে হতে পারে ৫ বার আপনার থিসিস রিজেক্ট হলো, তাই না? কিন্তু আপনি হুম, নিজের হুম, থেকে হুম, করবেন। তো হুম, সেটাই হুম, হচ্ছে আপনার কনসাসনেস, যে আপনি কিভাবে কাজ করবেন। যদি আপনার মধ্যে ওই ভ্যালুটা না থাকে যে আমি কাজটা ফ্রেশ হিসাবে করব না, আমি অন্য কাউকে দিয়ে করাবো, সেক্ষেত্রে কি হবে? আপনি ডিগ্রিটাই পাবেন, বাট আপনি নিজের সাথে জাস্টিস করতে পারবেন না। এট দ্য এন্ড একদিন না একদিন আপনার ফেলিউর আপনি বুঝতে পারবেন। তাতে আপনি পড়াচ্ছেন, হয়তো সেখানে গিয়ে বুঝতে পারবেন যে আমি কিছুই করিনি লাইফে। ঠিক আছে? হুম, কোথাও না কোথাও একদমই। তাদেরকে তো, তাই যারা এগুলো করছে সেগুলোতে ধ্যান দেবেন না। সেগুলো বাদ দিন। আপনি জানবেন যে মানে আমি আমার ভালো খারাপ করব লাগে কিনা। বুঝলেন ম্যাডাম, আমি একদমই বুঝি, নতুন। বুঝি। আ খারাপ তো আ লাগে, কিন্তু আপনাকে হুম, সেভাবে উত্তর দিতে হবে। আপনি এভাবেই উত্তর দেবেন। আর দ্বিতীয়ত এটাই বলবেন যে আ কে কি করছে দেখার দরকার নেই। আমি কি করছি আমি নিজে জানি। আর আমি করব কিনা, কি করব ফিউচারে সেটাও আমি জানি। সুতরাং আপনার বলার কোনো দরকার নেই। আপনি কি করছেন সেটাই ফোকাস করুন। আর একটা দিন নিজের মনে এই বিলিভটা আসবে যে হ্যাঁ ঠিক আছে, আমি ভালো করে কাজ করেছিলাম যার জন্য আজ আমি এখানে আছি। তো দিনের পর দিন, শুধু আজ তো নয় যে হ্যাঁ আজ একটা চাকরি পেয়ে গেলেন, বা আজকে একটা আমি চাকরি পেয়ে হয়তো প্রফেসর পর্যন্ত হয়ে গেলাম। আমার প্রচুর জায়গায় আসতে হবে। অনেক জায়গায় বড়, বড় লেকচার আসবে, ফেস করতে হবে। সেক্ষেত্রে গিয়ে আমি একটা হয়তো সংস্কৃতে সেন্টেন্স বানাতে পারি না। আমার পা কাঁপে স্টেজে দাঁড়ালে। তো সেগুলো তো আমাকে সমস্ত কিছু ওভারকাম করতে হবে, তাই না? তো উম এ একদমই, একদমই মানে ম্যাডাম। বিচার তো সেদিন হবে যেদিন আপনি ওভারঅল বিচার, একদিনে একটা ডিগ্রি পেয়ে নয়। তো সেভাবে ভাববেন, জিনিসটাকে ব্রডলি ভাববেন। অন্যের কথায় কান দিয়ে কিছু লাভ নেই। আমি বারবার এটা বলি, অন্যদের কথায় কান দেবেন না। ঠিক আছে? থ্যাংক বাকি ইউ ম্যাডাম, হ্যাঁ, থ্যাংক ইউ। বাকি ওই টপিকের হুম, ক্ষেত্রে আপনি দেখবেন প্রত্যেকেই টপিক এরকমই কাজ করেছে যেটা অলরেডি কাজ হয়েছে। আপনার জাস্ট ফোকাস করার বিষয় যে ওর মধ্যে কি কাজটা হয়নি, সেটাই আপনি করবেন। প্রবোধচন্দ্র রায়ের হ্যাঁ। মধ্যে হয়তো কোনো একটা পার্ট আছে যেটা নিয়ে এখনো কেউ কাজ করেনি, সেটাই কাজ করবেন। ঠিক আছে? ওটাই আপনার নতুনত্ব হবে। ঠিক আছে? নিশ্চয়ই ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। শম্ভু চক্রবর্তী, আমি আনমিউট করেছি। দেখো আস্ক টু আনমিউট করেছি একটু। আচ্ছা, আমি দোলন দাস। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, বলো। হাইপোথিসিস নিয়ে একটু বলেন বলেন না ম্যাডাম। হাইপোথিসিস নিয়ে আচ্ছা বলবো, দেখে নি আগের কোয়েশ্চেন গুলো কি আছে। আমার মনে হয় এই কোয়েশ্চেনটা আরো আসবে। ফিরোজা। হ্যাঁ, সুপ্রভাত ম্যাম। হ্যাঁ আমি ফিরোজ সুপ্রভাত। বলছি। হ্যাঁ, ম্যাম, আপনি যেটা বলছিলেন যে একটা টপিক সিলেকশন করার ব্যাপারে সেই বিষয়তে আগে জানার প্রয়োজন যে কি কি কাজ হয়েছে, হ্যাঁ, কিন্তু সেই কি কি কাজ হয়েছে সেটা জানার জন্য আমাকে মানে কোথায় থেকে আমরা জানতে পারবো, মানে কি কি মানে পুরো যে কাজটা যে হুম। এতদিন পর্যন্ত তারা বর্তমানে সেটাকে নিয়ে কাজ করছে বা আগে যা কাজ হয়ে গেছে সেটা মানে জানার সব থেকে উৎকৃষ্ট মাধ্যমটা কি? আপনি কোন সাবজেক্টের স্টুডেন্ট সেটা বলুন আমাকে। ম্যাম, সংস্কৃত। আচ্ছা, সেক্ষেত্রে দেখুন আমাদের আজকালকার দিনে সমস্ত কিছু ইন্টারনেটে অ্যাভেলেবেল, প্রথম কথা। তো শোধগঙ্গা বলে একটা ওয়েবসাইট আছে। এছাড়া একটা সংস্কৃতে রিসার্চ টপিকের ওপর বই পাওয়া যায়। এট প্রেজেন্ট আমার নামটা মনে পড়ছে না, আমি পরে দেখে বলে দেবো। সেই বইটাতেও যত যা রিসার্চ হয়েছে সেটা একটা ডকুমেন্টেশন আছে। ঠিক আছে? তো এটা গেল আপনার প্রথম কথা। এরপর আপনি বলবেন তাহলে মডার্ন রিসার্চ গুলো আমি কি করে জানবো, বা অলরেডি কেউ কাজ করছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু প্রতিটা ইউনিভার্সিটিতে কোথাও না কোথাও একটু খোঁজ নিতে হবে। হতে পারে আপনি একটু লাইব্রেরি ভিজিট করলেন, স্পেশালি বড়গুলো যেরকম মানে যেখানে বেশি কাজ হয়, যেটা বলছি যেমন বিএইচইউ একবার ঘোরা উচিত, একবার হয়তো জেএনইউ ঘোরা উচিত, একবার হয়তো পন্ডিচেরিতেও আজকাল যথেষ্ট ভালো কাজ হয় কিছু বছর ধরে। পন্ডিচেরিও হয়তো ভিজিট করলেন, বা যদি এত দূরে যেতে না পারলেন, কোনো একজন স্টুডেন্টের থেকে মিনিমাম যে ভাই আমি এই টপিকটার উপর কাজ করছি, কেউ কি ওখানে কাজ করেছে? ঠিক আছে, এখন পন্ডিচেরি পারপাসে জিজ্ঞাসা থাকলে তো আমাকেই জিজ্ঞাসা করতে পারেন, যারই হোক। এবারে আমি পন্ডিচেরি যথেষ্ট মানে বলে দিতে পারবো আর কি। এখন আমি টাচে আছি স্টুডেন্টদের সাথে। তো মানে আদার আমার যারা জুনিয়র তাদের সাথে, তো আমায় জিজ্ঞাসা করতে পারেন। সেরকম বিএইচইউ যদি কেউ আছে জিজ্ঞাসা করলেন, হয়তো
তো এভাবে কিন্তু আমাদের একটা মিনিমাম আইডিয়া করতে হবে, কারণ কারেন্ট রিসার্চ গুলো আমরা ডাইরেক্টলি ডকুমেন্টেশন পাবো না, ইন্টারনেটে পাবো না। বা হয়তো আমি কোনো কিছু সার্চ করতে করতে কারোর একটা রিসার্চ পেপার পেলাম, ঠিক আছে, সেখানে তার ফোন নাম্বার বা মেল আইডি আছে যার সাথে আমার টপিকটা ম্যাচ হচ্ছে। বা হুম। যদি ফোন নাম্বার মেল আইডি নাও থাকে, তার নাম দিয়ে সার্চ করলেও কিছু না কিছু মানে চলেই আসে, কিছু না ফেসবুকে তাকে পাওয়াই যায়। সেখানে গিয়ে আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার একটা এরকম পেপার পেলাম, তো আপনি কি এই টাইপের কাজ করেছেন, বা বলতে পারবেন আপনি কি নিয়ে কাজ করছেন, তো তিনি হয়তো বলে দিলেন। তো তাতে আপনার একটা লিস্ট হয়ে যাবে। মানে আপনাকে একটু ব্রড মাইন্ড হয়ে কাজ করতে হবে, একটু খোঁজটা বেশি করতে হবে, ঠিক আছে, সেভাবেই খোঁজা ঠিক যায়। আছে। আর ওই বইয়ের নামটা পরে যদি হ্যাঁ, বইয়ের নামটা আমি বলে দেবো, আমার একটু জাস্ট দেখতে হবে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক ঠিক আছে, আছে ম্যাম, হ্যাঁ। ধন্যবাদ। হ্যাঁ, রঘুবীর গোস্বামী। হুম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি ম্যাডাম আমরা রিসার্চের টপিকটা একটু কিভাবে চুজ করবো একটু বলতে পারবেন, মানে কিভাবে? এ তো পুরো ওই গাইডদের মতো কোয়েশ্চেন মানে হয়ে যাচ্ছে যে আমি রিসার্চ গাইড নই, আমি এতটাও জানি না। ঠিক আছে, রিসার্চ টপিকটা আপনি গাইডের সাথে ডিসকাস করবেন। আর প্রথমত আপনার এটা ডিসাইড করতে হবে আপনি কোন ফিল্ডে স্ট্রং। এটা নয় যে আপনি ম্যানুস্ক্রিপ্টের কিছুই জানেন না, ম্যানুস্ক্রিপ্ট যদিও শেখার প্রচুর চান্স থাকে আজকাল, অনেক কাজ হচ্ছে। বাট তবুও আপনার হয়তো, আমি জাস্ট বললাম আমি হয়তো লিটারেচারের স্টুডেন্ট, আর আমি হয়তো গ্রামার নিলাম, ঠিক আছে, এবার হয়তো গ্রামার সম্পর্কে আমার যেটুকু আইডিয়া আছে সেটা একটা রিসার্চ করার পক্ষে যথেষ্ট নয়। সুতরাং আমার উচিত, আমি লিটারেচার ফিল্ডের স্টুডেন্ট, আমার লিটারেচারেই কাজ করা। মানে আপনাকে জানতে হবে আপনি কিসে স্ট্রং, আপনার স্পেশালাইজেশন কিসে ছিল, আপনি কি জানেন। এটার পরে আপনাকে মোটামুটি কিছু পড়তে হবে, বা আপনি কোন জিনিসটা আপনার পছন্দ সেরকম একটা বই নিলেন হয়তো। এবার আপনার একটু পড়ে পড়ে জানতে হবে যে কি কি কাজ হয়েছে, এর উপর কিটা বাকি আছে। যখন রিভিউ অফ লিটারেচার বলছি, মানে একটা মিনিমাম করে ইভেন আপনাকে গাইডের সাথে কথা বলতে হবে। কখনো কখনো এটাও হয় যে একটা স্টুডেন্ট এরকম একটা টপিক নিল, স্পেশালি সায়েন্সে প্রচুর হয়, যেটা তার গাইডও আবার স্পেশালাইজেশন তার নয়, দুজনের পুরো আলাদা আলাদা ফিল্ড। সেক্ষেত্রে গাইড প্রপারলি গাইড করতে পারেন না, আর সেক্ষেত্রে স্টুডেন্টকে প্রচুর সাফার করতে হয়। তাই একটা মধ্যস্থতা করতে হয় গাইড আর স্টুডেন্টের মধ্যে, যে আমিও এটা জানি, গাইডও এটা জানে, সুতরাং উনি আমায় সাপোর্ট করতে পারবেন। আমার যেরকম রসগঙ্গাধরের ক্ষেত্রটাই হয়েছিল, মানে আমার এরকম টার্গেট ছিল না রসগঙ্গাধর, বাট আমার ফিলোসফি ভালো লাগতো, লিটারেচারের স্টুডেন্ট ছিলাম। তো গিয়ে যখন ওখানে স্যারকে পেলাম রসগঙ্গাধরের, আর স্যারেরও একটু ইচ্ছে ছিল যে কেউ রসগঙ্গাধরের উপর কাজ করুক, তো স্যার আমার বারবার বলতেন, আর আমি বলতাম এত জটিল টপিক আমি পারবো না, আমার দ্বারা হবে না বোধহয়। তো স্যার ক্লাস করতেন, আমি গিয়ে বসছিলাম, আমার পড়তে পড়তে একটু ইন্টারেস্ট হলো। পরে আমি প্রচুর হেল্প পেলাম, রিভিউ অফ লিটারেচারে স্যার যেগুলো করেছিল সেগুলো তো আমি পেলামই, সাথে আমায় নতুন গুলো সার্চ করতে হলো, ওল্ড গুলো আমায় সেভাবে হয়তো খুঁজতে হলো না। তো আমার অনেক সুবিধা হলো, যেহেতু স্যার ওই ফিল্ডে ছিলেন, গাইডেন্সটা আমি প্রপার পেলাম। তাই আমি বলবো একটা মধ্যস্থতা করে চলবেন, ঠিক আছে। ওকে। আর ম্যাডাম, যে আমি বলি যে রিভিউ অফ লিটারেচারে, মানে হ্যাঁ আমাকে প্রথমে একটা এমন একটা টপিক চুজ করতে হবে যেটার উপর কোনো কাজ হয়নি, তাই তো? হ্যাঁ, যেটার উপর কোনো কাজ হয়নি, মানে এরকম আপনি বলতে পারেন না যে কিছুই কাজ হয়নি, কিছু না কিছু কাজ হয়েছে, হ্যাঁ, বাট আপনি সেটাই যেটা বলছি। করছেন সেটা হয়নি, হয়তো আপনি যেটা করতে হ্যাঁ, চাইছেন। এরকম তো হতে পারে, মানে আমি যে টপিকটা চুজ করছি সেই টপিকটা অলরেডি কাজ হয়েছে, কিন্তু আমি সেই টপিকে এমন কিছু বার করব, মানে এমন কিছু আমি নতুন কিছু সার্চ করবো যেটা ওই টপিকে কাজ হয়নি, এরকম তো হ্যাঁ হতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে মানে এখানে একটু একটা দ্বন্দ্বের মধ্যে হয়ে যাবে, আমি ওই টপিকটা নেবো যেহেতু ওই টপিকে কাজ হয়ে গেছে। আমার হ্যাঁ, মনে হয় হ্যাঁ, এই টপিকটা সেক্ষেত্রে নিয়ে আপনি যদি টপিকে নতুন আমি কিছু, নতুন কিছু কভার করবো। আপনি অ্যাজ ইট ইজ নিতে পারেন না, ঠিক আছে। প্রথম কথা, আপনি অ্যাজ ইট ইজ নিতে পারেন না, কারণ আপনাকে ফিউচারে বলা হবে যে আপনি কপি করেছেন। তাতে আপনি যদি কপি নাও করেন তাও ঠিক আছে, কিছু আপনার তার সাথে নতুন হয়তো, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি হয়তো এ নিয়ে কাজ হয়ে গেছে অলরেডি, যেটা টপিকটা নিতে চাইছেন, তো আপনাকে হয়তো এ অ্যান্ড বি করতে হবে, সেটাকে এই টাইপের করে আপনি নতুন তথ্য দিতে পারেন। কিছু না কিছু নতুন আপনাকে সাথে রাখতে হবে। মানে অ্যাজ ইট কেউ ইজ কাজ বলতে করেছে ম্যাডাম, তার উপরে আপনি হ্যাঁ স্টাডি করতে পারেন, তার কাজটা স্টাডি করতে পারেন আপনি, ঠিক আছে। আচ্ছা, মানে আহ, উনি যে কাজটা করেছেন তার উপরে, তাই তো? তার উপর স্টাডি, মানে উনি আবার কোথায় কোথায় ভুল করেছেন আপনি দেখাতে পারেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যেমন পূর্বপক্ষী উত্তরপক্ষী এরকম নাকি? হ্যাঁ, ওই টাইপের নয়, উনি কি ভুল বলেছেন, উনি কি ঠিক বলেছেন, বা উনি হয়তো এই জায়গাটাতে ফোকাস করলেন না। যেরকম আমি স্যারের রিসার্চে দেখছিলাম, স্যার গুণটাকে প্রচুর মানে জাস্ট স্যার কোনোভাবে গুণটাকে শেষ করে চলে গেছে, স্যার গুণের ওপরে খুব একটা বেশি ধ্যান দেননি, ঠিক আছে, উনি রস পর্যন্তই মেনলি ফোকাস করেছেন। তো আমি ভাবলাম আমি গুণটাকেও এক্সটেন্ড করি, ইভেন আমার ফিউচারে খুব ইচ্ছে আছে যে আমি যাই করি আমি রসগঙ্গাধরের সেকেন্ড পার্ট নিয়েও কাজ করব, আমার খুবই ইচ্ছে আছে। তো সেক্ষেত্রে আমার অলংকারও এসে যাবে, তো এই পার্ট গুলো স্যার করেননি, ঠিক আছে। তো সেরকম আপনি মানে আমি যখন, আমার যখন কেউ জিজ্ঞাসা করে যে স্যারের টপিকটার সাথে কি পার্থক্য, তো আমি সেটাও বলি যে স্যার গুণের ওপর কাজ করেননি,
আমি গুণনটার উপরে মানে সেটাও আমার ফোকাসড আছে, আমি সেক্ষেত্রেও 90 দেখিয়েছি। ঠিক আছে। আর ম্যাডাম আপনি যে যে 8টা টাইপ দেখালেন না, হ্যাঁ হ্যাঁ এই 8টা মানে এই 8টা স্তরে আমাকে রিসার্চটা করে যেতে হয়, তাই তো? হ্যাঁ 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 ঠিক আছে, আচ্ছা তাহলে আমি পরের জনকে এবার জিজ্ঞাসা করি। ঠিক আছে, ম্যাডাম, আরেকটা প্রশ্ন আছে আপনি গ্রুপে যে করবেন, কারণ এটা তো এই পুরো পার্সোনাল রিসার্চের টাইপের হয়ে যাচ্ছে। আরো যদি কারোর আজকের পড়ানোটা রিলেটেড থাকে, কারণ হাইপোথিসিসটাও বলতে হবে তো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তার জন্য আপনি গ্রুপে করবেন, তো আমি আপনাকে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, কারণ এখন অনেকগুলো হাত আছে। বিশ্বজিৎ দাস, হ্যাঁ বলুন একটু। আর দোলন আমি জিজ্ঞাসা করছি তোমাকে, আরেকবার একটু টাইম দাও। হ্যাঁ, শম্ভু আর দোলনকে আমি জিজ্ঞাসা করবো। বিশ্বজিৎ দাস, হ্যাঁ বলুন। হুম, হুম। আপনার আপনার কথা শুনতে বিশ্বজিৎ বাবু, আপনার কথাটা একদম শোনা যাচ্ছে না, প্রচুর কাটছে। যদি হয়তো আপনার নেটওয়ার্কের প্রবলেম আছে, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আরেকবার বলে দেখুন। আমি কিছু শুনতে পাচ্ছি না। ভালো হবে আপনি যদি গ্রুপে জিজ্ঞাসা করে নেন, আমি পরে উত্তর দিয়ে দেবো, তাই না? আমি কিছু শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের আপনার প্রবলেম আছে। হ্যাঁ, আপনি চ্যাটে লিখে দিতে পারেন। যদি আজকের ক্লাস রিলেটেড হয় তাহলে চ্যাটে লিখে দিন, আর যদি এরকম মানে পার্সোনাল রিসার্চ রিলেটেড হয় তাহলে আপনি গ্রুপে করবেন। আমি এতটাও এক্সপিরিয়েন্স নই, জাস্ট পিএইচডি কমপ্লিট করা হয়েছে, তো যতটুকু জানি সেটুকু হেল্প করব। ঠিক আছে, আপনি মিউট করতে পারেন। সমর্পিতা মণ্ডল, হ্যাঁ সমর্পিতা মণ্ডল। আচ্ছা সমর্পিতা মণ্ডল। দোলন দাস। হ্যাঁ ম্যাম, হ্যাঁ হাইপোথেসিস নিয়ে একটু বলুন না হ্যাঁ, ম্যাডাম। হাইপোথিসিস নিয়ে বলবো। ঠিক আছে, হ্যাঁ হাইপোথিসিস কোয়েশ্চেনটা আছে, আমার মনে আছে। আর শম্ভু চক্রবর্তী আমি জিজ্ঞাসা করিনি, তাই না? শম্ভু চক্রবর্তীকে, হ্যাঁ শম্ভু চক্রবর্তী আনমিউট করুন। হ্যাঁ বলুন। ম্যাডাম, আপনি যে এতক্ষণ পড়ালেন, হ্যাঁ, তো এটা থেকে মানে কি ধরনের প্রশ্ন আসতে পারে? কি ধরনের প্রশ্ন আসতে পারে? আচ্ছা, এক তো প্রশ্নের স্যাম্পল কিছু সোমবার পরীক্ষায় পেয়ে যাবেন। তাছাড়া এই না, আপনি হাইপোথিসিস এখন কি এখন হয়, যদি বলেন। হ্যাঁ আমি বলছি নিশ্চয়ই বলছি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে ম্যাডাম। হ্যাঁ আপনারা মিউট করে নিতে পারেন যাদের আনমিউট ম্যাম আমি করেছিলেন। সমর্পিতা বলছি। হ্যাঁ সমর্পিতা। হ্যাঁ ম্যাম, হাইপোথিসিস আর স্যাম্পলিংটা যদি একটু ডেসক্রাইব করেন। আচ্ছা ঠিক আছে, স্যাম্পলিং তো ডিটেল পরের ক্লাসে বলবো, একটু জাস্ট এখন বলে দিচ্ছি, আর হাইপোথিসিসটা বলে দিচ্ছি। ঠিক আছে, ক্লাস ওকে রিলেটেড। ওকে। হ্যাঁ, আর শম্ভু আপনি হ্যাঁ মিউট করে ফেলেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হাইপোথিসিস কি আর কেমন কোয়েশ্চেন আসছে, আর স্যাম্পলিং। ও সরি, জাস্ট এক মিনিট। হাইপোথিসিস আর কিছুই নয়, একটা কাজ করছেন তার অনুমান করছেন। ঠিক আছে, একটা কাজ শুরু করার আগে একটা আইডিয়া করছেন যে আমি কি কাজ করব, আর তারপর সেটার হতে পারে রেজাল্ট পজিটিভ আসতে পারে, আমি যে অনুমানটা করেছি সেটা ঠিক হতে পারে, আমি যে অনুমানটা করছি সেটা ভুল হতে পারে। সেটা যদি ভুল হয় তাহলে হবে নাল হাইপোথিসিস, সেটা যদি ঠিক হয় সেটা হবে অল্টারনেটিভ হাইপোথিসিস। একটা গেস ওয়ার্ক বলা যেতে পারে। ঠিক আছে, যেটা আমি এখানে লিখেও ছিলাম আগের স্লাইডে, যে সাপোজিশন অর প্রপোজড এক্সপ্লেনেশন। একটা একটা এক্সপ্লেনেশন আপনি প্রপোজাল দিচ্ছেন বা একটা গেস করছেন যে ঠিক আছে আমি যদি আজকে যাই, তাহলে ফির কি হবে না, আহ, আমি এখান থেকে যদি হাঁটা শুরু করি আমি কালকে পুরুলিয়া পৌঁছাবো। জাস্ট আমার একটা গেস ওয়ার্ক। ঠিক আছে, অনেকে সাইকেলিং বা হেঁটে এসব রেকর্ড করে না, তো সেরকমই আমি যদি গেস করি, তাহলে ফির কি হবে না, আজকে থেকে আমি হাঁটা শুরু করলাম, আমি ভালো আমি কাল পর্যন্ত পৌঁছে যাব। তো সেটা আমার হাইপোথিসিস, আমার অনুমান যে আমি কাল পর্যন্ত পৌঁছে যাব। এবার কি হতে পারে, রাস্তায় বৃষ্টি আসতে পারে, বর্ষাকাল। ঠিক আছে, রাস্তায় আরো কিছু হতে পারে। ঠিক আছে, অনেক রকমের প্রবলেম আসতে পারে, আমি পৌঁছাতে পারলাম না একদিনে। যদি পৌঁছাতে না পারলাম সেক্ষেত্রে আমার হয়ে যাবে এই যে আমাদের নাল হাইপোথিসিস। যদি আমি পৌঁছাতে পেরে গেলাম তাহলে হয়ে যাবে অল্টারনেটিভ হাইপোথিসিস। রিসার্চের ক্ষেত্রে কি হয় জিনিসটা,
না, আমি একটা কাজ করছি আমার ক্ষেত্রে যে এলিমেন্টস গুলো আছে, যারা শুনলেন যে যারা রিসার্চ করতে চাইছে বা কিছু, তো ব্যাপারটা হচ্ছে যে ভ্যারিয়েবলস বা যে বইগুলো নিচ্ছি আমি প্রথম থেকেই ভাবলাম আচ্ছা চলো, এই যে আমি রসগঙ্গাধরের উপরই বলছি, আমি ৯০ উপর বিশাল কিছু করে দেবো, আমি প্রথমে হয়তো ভেবে নিলাম। ঠিক আছে, করতে গিয়ে দেখলাম ৯০ এত জটিল যে আমি কিছু খুঁজেই পাচ্ছি না, আমার তো মাথা ঘুরে যাচ্ছে, কারণ আমি ন্যায় জানলেও ৯০ আমরা পড়ে থাকি না এমএতে। ঠিক আছে, তাহলে এবার আমি কি করে করব? আমার প্রথম থেকে সেই ৯০ পড়া শুরু করতে হলো, তারপর অনেক রকমের কাজ করতে হলো, তারপর কি ফাইনালি মানে হয়তো কিছু সময় পরে আমি ৯০টা একটু শিখতে শুরু করলাম, তখন আমি জিনিসগুলো বুঝতে পারলাম যে কিভাবে সেন্টেন্স গুলোকে লেখা হয়, আর তারপর আমি সেটা এক্সপ্লেন করতে পারলাম। তো রিসার্চের ক্ষেত্রে ওটাই, যতক্ষণ আমি বুঝতে পারছিলাম না আমি এক্সপ্লেন করে স্যারকে হয়তো দেখাতে যাচ্ছিলাম, স্যার রিজেক্ট সাথে সাথে, এটা কি করেছো, যাও এখান থেকে, মানে সঙ্গে সঙ্গে হয়তো পুরো রিজেক্ট, সেটা হবে নাল হাইপোথিসিস, স্যার রিজেক্ট করে দিলেন যে না তুমি পারছো না। এবার এরকম ভাবেই আমি রিজেক্ট হতে 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 একদিন যেদিন শিখে পরে নিয়ে গেলাম, সেন্সার হ্যাঁ এবার ঠিক আছে। যদিও মানে প্রচুর শেখার আছে, আমি এখনো মানে 5%ও শিখিনি ৯০ তো সেটা অন্য জিনিস, বাট একটা টাইমের পরে একটা মোটামুটি জিনিসটার উপরে আমাদের অনুমানটা সঠিক অনুমান হতে থাকে। তো সেটাই হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, আর কিছুই না। রিসার্চে প্রথমে আপনি গেস করে দুটো জিনিসের উপর, ভ্যারিয়েবলস এর উপর গেস করে কাজ করা শুরু করলেন। এবার গেস ওয়ার্কটা হতে পারে রাইট আর হতে পারে রং। যদি রং হলো তাহলে নাল হাইপোথিসিস, যদি রাইট হলো সেটা অল্টারনেটিভ হাইপোথিসিস। কিছুদিন পরে বোঝা যায় যে আমি রাইট আর রং। ঠিক আছে, আর এটাই ছিল, আর স্যাম্পল ছিল, আর কোয়েশ্চেন। কোয়েশ্চেন আসে হাইপোথিসিস কাকে বলে বা অল্টারনেটিভ হাইপোথিসিস এর ক্ষেত্রে হয়তো কোনো একটা এক্সাম্পল দেওয়া হলো যে এরকম একটা, আপনাকে হয়তো কোকো কোলা খেতে দেওয়া হলো, কোকো কোলা খেয়ে পরে আপনি কি করলেন না, আহ আপনি বললেন যে না কোকো কোলা হেলথের পক্ষে খুবই খারাপ। ঠিক আছে, তো পরে দেখা গেল যে না, যারা খাচ্ছে তারা কিন্তু প্রচুর কিছু, হয়তো এটা এনার্জি ড্রিঙ্ক, তারা প্রচুর এনার্জি পাচ্ছে বা কিছু, সেক্ষেত্রে কি হলো, আপনার কোন হাইপোথিসিস হবে, মানে আপনার অল্টারনেটিভ হাইপোথিসিস হবে। আপনি প্রথম থেকে নেগেটিভ নিয়ে গেছিলেন যে না এটা ভালো নয় খাওয়া, আপনার প্রথমেই আপনি রিজেক্ট করেছিলেন যে না এটা ঠিক নয়, কিন্তু পরে কোন একটা রিসার্চে প্রুভ হলো যে না এটা ঠিক, সেক্ষেত্রে অল্টারনেটিভ হাইপোথিসিস হলো। তো ওখানে অপশন দিয়ে দেবে এটা অল্টারনেটিভ হাইপোথিসিস না নাল হাইপোথিসিস, বা হয়তো কোন একটা স্যাম্পলিং এর সাথে ঢুকিয়ে দিল যে এটা কি, এটা কোন টাইপের হাইপোথিসিস, সুতরাং স্যাম্পলিং তো আসবেই না। তো এই টাইপের কোয়েশ্চেন হয়, খুব জটিল হয় না, জিনিসটা বুঝে গেলেই সোজা। আর কিছু আরো জিনিস আছে হাইপোথিসিসের, টাইপ 1 এরর, টাইপ 2 এরর, যেগুলো আরো আগে বলা হবে, সেখান থেকেও কিছু কিছু কোয়েশ্চেন আছে। বাকি সোমবার আপনি কোয়েশ্চেন পেলে আরো আপনার জন্য ডিটেল মানে আইডিয়া হয়ে যাবে। আমি ভেবেছিলাম কোয়েশ্চেন লিখবো, কিন্তু ওই সময়ের অভাবে আর কি হয়ে ওঠে না। হ্যাঁ, যেটা স্যাম্পলিং মেথড যেটা হচ্ছিল, যেটা জিজ্ঞাসা করছেন, স্যাম্পল আর কিছুই নাই, যে যে ভ্যারিয়েবলস গুলো নেওয়া হচ্ছে যার উপর আমরা কাজ করব। ঠিক আছে, তো সেটা হতে পারে যে আমি যদি দুটো বইয়ের উপর কাজ করছি, দুটো বই আমার স্যাম্পল। আমি যদি কিছু মানুষের উপর কাজ করছি, সেই মানুষগুলো আমার স্যাম্পল। আমরা কখনো বলি না আরে আমার স্যাম্পল কালেক্ট করা হচ্ছে, ব্লাড স্যাম্পল কালেকশন, মানে কি আপনার কি পুরো ব্লাডটা বডি থেকে কালেক্ট করে নেয়, তা তো না। সিরিঞ্জে কিছুটা নিল, আর তারপর হয়তো টেস্ট করা হলো যে হ্যাঁ চলুন আপনার থাইরয়েড আছে কিনা, কিংবা হয়তো অন্য কোনো ডিজিজ আছে কিনা। তো সেক্ষেত্রে স্যাম্পল নেওয়া হয়। তো এটাও আমাদের স্যাম্পল। আমরা পুরো রিসার্চটার ক্ষেত্রে যে বইগুলো নিয়ে কাজ করব, যে যদি সায়েন্স হয় যে ভ্যারিয়েবলস গুলো নিয়ে কাজ করব, সেগুলো আমাদের স্যাম্পল। আর সেগুলো ডিজাইন করব, আগে গিয়ে সেগুলো কাজ করে আমাদের যখন থিসিসটা আসবে, তখন ওই ফুল থিসিসটা আমাদের ফুল ব্লাড হবে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে। তো এটা হচ্ছে স্যাম্পল, আপনি যেগুলো নিয়ে কাজ করছেন। এর দুটো ভাগ আছে, প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটি। প্রবাবিলিটি হচ্ছে একটা, যখন লার্জ পপুলেশনের উপর করা হয় আর থিওরি বেসড হয়, সেটা প্রবাবিলিটি। পরের ক্লাসে আরো ডিটেল অ্যাকচুয়ালি এটা বলা হবে। আর নন প্রবাবিলিটি হচ্ছে যে আহ, যেটা হচ্ছে যে ফিডব্যাকের উপরে কাজ হয়। ঠিক আছে, নন ফিডব্যাকের উপর মানে উইদাউট ফিডব্যাক হয় না, এক্ষেত্রে ফিডব্যাক হয় আর পুরোটা ফিক্সড হয়, মানে কিছু জিনিসটা আগে থেকে, সরি নন ফিক্সেবল হয়, ফিক্স থাকে না। এই দুটোকে আবার অ্যাকচুয়ালি চার চার ভাগে ভাগ করা যায়। কোটা স্যাম্পলিং এর কথা শুনে থাকবেন, এই সমস্ত কিছু প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটির ভাগের মধ্যে পড়ে। তো আজকে যেহেতু বললাম ওটার অনেকটা সময় লাগবে, তাই আমি আজ ওগুলো ডিটেল রাখিনি, হাইপোথিসিসটাই খালি রেখেছিলাম, কারণ হাইপোথিসিস আগের কোয়েশ্চেনও ছিল। তো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, যে শম্ভু বাবু জিজ্ঞাসা করছিলেন, এখান থেকে এগুলি আসতে পারে যে হয়তো একটা এক্সাম্পল দিয়ে দিল, বেশিরভাগ এক্সাম্পলই দেয়, যেটা আমাদের আমরা বেশি কনফিউজ হয়ে যাই। যদি বাই চান্স মানে যেটা আমাদের কি বলবো এটাকে, যেটাকে সংজ্ঞা বলা যেতে পারে,
সেটা যদি দেয় আমরা অনেক সময় বুঝে যাই, বাট এক্সাম্পল দিলে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। আর এর চাইতেও বড় কনফিউজিং জিনিস হয়তো কোনো জিনিস যেটাতে দুটোই পড়ে, ঠিক আছে, প্রবাবিলিটিও পড়বে বা নন প্রবাবিলিটিও পড়বে, সেক্ষেত্রে হয়তো এ বি সি আমরা জানি এই অপশনগুলো আজকাল বেশি দেয়, তো সেরকম যদি হয় সেক্ষেত্রে কোনটা হবে, এই টাইপেরই বেশি আছে। তো আপনি পরীক্ষায় পেয়ে যাবেন কিছু কিছু, আপনার ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে আমি কনফিউজ করার জন্য দুটো দুটো দেবো না, একটা একটাই দেবো। প্রথমে সোজা জিনিস থেকে কনসেপ্ট ক্লিয়ার হোক, তারপর আমরা জটিল জিনিসে যাবো, তাই না? আর কারোর কিছু জিজ্ঞাসা থাকলে আমি আনমিউট করছি, যার জিজ্ঞাসা থাকবে। এক মিনিট, হ্যাঁ। আর যদি কিছু জিজ্ঞাসা আছে তাড়াতাড়ি মানে 5 মিনিট টাইমের মধ্যে আপনি করতে পারেন জিজ্ঞাসা, যদি কারো থাকে। ম্যাম, হ্যাঁ, আপনি যে বইটার কথা বলছিলেন, আই থিংক ওটা ডাইরেক্টরি অফ ডক্টরাল ডিসার্টেশন। আমার অ্যাকচুয়ালি সংস্কৃতের জন্য একটা সংস্কৃত বইই আছে, ঠিক আছে, যতটা ওটা আমার মনে শুধুমাত্র, হয়। হ্যাঁ ম্যাম, হুম। এটা তো শুধুমাত্রই সংস্কৃতের কাজই মানে আছে, ওটা একটা বই টাইপের আর কি, ওখানে সব ইউনিভার্সিটিতে মানে কি কাজ হ্যাঁ হয়েছে হ্যাঁ 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 এগুলো হ্যাঁ পরপর হ্যাঁ দেওয়া হ্যাঁ আছে। হ্যাঁ। তা তুমি এক কাজ করো, চ্যাট বক্সে নামটা লিখে দাও, তাহলে ওই যার দরকার ছিল উনি একটু লিখে নিতে পারবেন, ঠিক আছে? আমার এই মুহূর্তে অ্যাকচুয়ালি মনে নেই, আমি সেই ফার্স্ট ইয়ারের কাজ তো, তাই আমার একটু মনে পড়ছে না। তুমি চ্যাট বক্সে, এখানেই চ্যাট বক্সে একটু লিখে দাও, হ্যাঁ, তো খুব ভালো হবে। ম্যাডাম ওই সেই বইটার মধ্যে কি সেই বিভিন্ন টপিকের উপর কি কাজ হয়েছে সব পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের কাজ, এখনকার প্রেজেন্টের জন্য হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, লাইব্রেরিও খোঁজ করতে হবে। হ্যাঁ, প্রিভিয়াস কাজগুলো। হুম হুম হুম। আর কিছু বলছি কোয়েশ্চেন? এই হ্যাঁ, ডেটা ডেটা কালেকশন একবার বলুন তো, একবার পুরোটা অবজারভেশন ইন্টারভিউ ডকুমেন্ট। আচ্ছা বলছি। আর আরেকজন কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে না? হ্যাঁ ম্যাম, আমি করছিলাম, হ্যাঁ মমতা মমিতা, মণ্ডল। হ্যাঁ হ্যাঁ মমিতা। ম্যাম বলছিলাম যে স্যাম্পলটা অ্যাকচুয়ালি তাহলে হোল পপুলেশনের মধ্যে কিছু বাছাইকরণ, মানে যার মাধ্যমে হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, স্যাম্পল। স্যাম্পলটা বাছাই করার পর ওটার উপর দিয়ে আমরা টেস্ট করে হোল পপুলেশনের উপর হুম জেনারেলাইজেশন করতে পারি, হুম হুম, সেটাই। একদম ঠিক, একদম এটার ঠিক, মাধ্যমে ওটা, তাই তো? একদম ঠিক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কিছু আছে, অন্য কিছু কোয়েশ্চেন আছে? মর্নিং ম্যাম। হ্যালো হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে? ম্যাডাম হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে, হ্যাঁ। ম্যাডাম রেকর্ডিংটা স্টপ করে দিন, অনেকটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি এটা ভুলেই যাই।